itself can be modified as a product by oxidation process. হ্যাঁ, তার মানে সাবস্ট্রেটকে অক্সিডাইজ করার জন্য যে হাইড্রোজেনাস এনজাইমটা কাজ করে, অন দ্য আদার হ্যান্ড এখানে তার একটা রিডিউসিং মলিকিউল দরকার হয় যে নিজে রিডাক্ট্যান্ট হিসেবে কাজ করবে সাবস্ট্রেটকে অক্সিডাইজ করার জন্য। সেক্ষেত্রে এই মলিকিউলটি হলো NAD অথবা NADP অথবা FAD অর FMN। ঠিক আছে? জি ম্যাম। সো এই রিঅ্যাকশনটার মধ্যে বললাম যে ডিহাইড্রোজেনেসকে হেল্প করার জন্য অ্যাজ এ কোএনজাইম সেটাকে NAD অর FAD হেল্প করবে, এবং এই ক্ষেত্রে রিঅ্যাকশন করতে গিয়ে ডিহাইড্রোজেনেস সবসময় সাবস্ট্রেটকে অক্সিডাইজ করবে এবং তার যে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকিউল সে হলো রিডিউসড হবে। তো এই নামটা আসছে কোথা থেকে আমরা জানি, গ্রিক ওয়ার্ড ডি, এই কথাটার মানে হলো রিমুভ। হ্যাঁ, তার মানে ডিহাইড্রোজেনেস দিয়ে বোঝাচ্ছে যে কোনো এনজাইম যদি হাইড্রোজেনকে রিমুভ করার ক্ষমতা রাখে তাহলে তাকে ডিহাইড্রোজেনেস এনজাইম বলা হয়। এখন সে হাইড্রোজেনটাকে রিমুভ করে কি কাজ করে, মূলত সে সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনকে রিমুভ করে। তোমরা জানো যে সাবস্ট্রেটের অক্সিডেশন বলতে কি বোঝানো হয়, হয়তোবা সাবস্ট্রেট থেকে হাইড্রোজেন অ্যাটমটা হারিয়ে যাবে, না হলে সাবস্ট্রেটের সাথে অক্সিজেন অ্যাটমটা যুক্ত হবে। সো এই কাজটা ডিহাইড্রোজেনেস করে থাকে, এজন্য সাবস্ট্রেটটা অক্সিডাইজ হয়ে যায়। কি করে হাইড্রোজেনকে রিমুভ করার মাধ্যমে, সে দেখা যায় সে প্রথমে একটা হাইড্রোজেনকে অ্যাজ এ হাইড্রাইড রিমুভ করতে পারে এবং আরেকটা হাইড্রোজেনকে অ্যাজ এ প্রোটন রিমুভ করতে পারে। এই দুইটা কাজ সে একসাথেই করতে পারে। অথবা কিছু ক্ষেত্রে দেখা যায় সে হাইড্রোজেনকে অ্যাজ এ অ্যাটম আলাদা করে অথবা অ্যাজ এ অ্যাটম আলাদা করার পরে প্রোডাক্টের মধ্যে অ্যাজ এ মলিকিউল দিয়ে দেয়। হ্যাঁ, যেমন NAD যখন ইউজ হয় অ্যাজ এ কোএনজাইম, সেক্ষেত্রে দেখা যায় প্রোডাক্টের মধ্যে NADH প্লাস প্রোটন তৈরি হতে দেখা যায়। আবার যখন FAD ইউজ হয় অ্যাজ এ কোএনজাইম, সেক্ষেত্রে দেখা যায় FADH2 তৈরি হয়। সো এই জন্যই দুইটা ফাংশন এখানে দেওয়া। সো ডিহাইড্রোজেনেস দিয়ে যে রিঅ্যাকশনগুলো পারফর্ম হয় সেখানে হয় হাইড্রোজেনটা অ্যাজ হাইড্রাইড হিসেবে ট্রান্সফার হয়, অথবা প্রোটন তৈরি করে, অথবা সে হাইড্রোজেনকে অ্যাজ এ মলিকিউল আলাদা করে ফেলতে পারে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, হাইড্রাইড আর প্রোটনের মধ্যে তফাৎটা কি? প্রোটন যেটা মানে হাইড্রোজেন আয়ন, সেটার মধ্যে একটা ইলেকট্রন যে হাইড্রোজেনের থাকার কথা সেটি থাকে না, এই জন্য এটাকে H প্লাস মানে হাইড্রোজেন আয়ন বা প্রোটন বলা হয়। আর হাইড্রা যেটি বোঝায় হাইড্রেটের মধ্যে যে হাইড্রোজেন, সেই হাইড্রোজেনের একটি ইলেকট্রন থাকার কথা কিন্তু তার কাছে একটা ফ্রি ইলেকট্রন থাকে, তাই এটাকে হাইড্রাইড বলা হয়। ঠিক আছে? জি ম্যাম। এক্সাম্পলস আমরা কি কি দেখব? lactate dehydrogenase, glucose 6-phosphate dehydrogenase, glyceraldehyde 3-phosphate dehydrogenase, pyruvate dehydrogenase, glutamate dehydrogenase, isocitrate, alpha ketoglutarate, succinate, malate dehydrogenase। এই বিভিন্ন ধরনের ডিহাইড্রোজেনেস দেখব। নিচেরগুলো হয়তো বা তোমরা ডিসপ্লে সাইকেলে জানার কথা, সেই স্পেসিফিক রিঅ্যাকশন তোমরা জানো বা, আর কিছু পাইরুভেট ডিহাইড্রোজেনেসকে জানার কথা, ল্যাকটেট ডিহাইড্রোজেনেসকে তো আমি নিজেই পড়াইছি। তো কিছু কমন এক্সাম্পল এখানে আছে। যেমন এই ল্যাকটেট ডিহাইড্রোজেনেসকে আমি বলেছিলাম সে কি করে থাকে, আমাদের বডির মধ্যে ল্যাকটেট থেকে পাইরুভেট তৈরিতে হেল্প করে এবং আবার পাইরুভেটকে ল্যাকটেট তৈরি করতে পারে। এটা মাথায় রাখবা যে ডিহাইড্রোজেনেস অথবা রিডাকটেস এনজাইম দিয়ে যে কাজগুলো হয় এগুলো সাধারণত ইরিভার্সিবল রিঅ্যাকশন হয়। হ্যাঁ, তার মানে যত ধরনের অক্সিডেশন আর রিডাকশন রিঅ্যাকশন হয় আমাদের বডিতে সবগুলাই ইরিভার্সিবল রিঅ্যাকশন। রিভার্সিবল রিঅ্যাকশন মানে বোথ ওয়েতে হতে পারে, কিন্তু এটা ডিপেন্ড করে এনজাইমের যে মানে ক্যারেক্টারিস্টিক্স এর উপর, এনজাইম কোন এনভায়রনমেন্টের মধ্যে অ্যাক্টিভ থাকে এবং কোন সাবস্ট্রেটকে সে ইউজ করে, এটা ডিপেন্ড করে সম্পূর্ণভাবে এনজাইমের উপরে। হ্যাঁ, কিন্তু সে রিভার্সিবল রিঅ্যাকশন করতে পারে। তো এই ক্ষেত্রে যে রিঅ্যাকশনটা আমরা দেখে থাকি ল্যাকটেট টু পাইরুভেট, পাইরুভেট টু ল্যাকটেট, এবং মোস্ট ফেভারেবল রিঅ্যাকশনটা হলো ল্যাকটেট টু পাইরুভেট হওয়া। হ্যাঁ, এই কারণেই এটার নাম ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। ডিহাইড্রোজেনেস গুলোর নাম সবসময় তার সাবস্ট্রেটের নাম অনুযায়ী হয়, যদিও বা তারা রিভার্সিবল রিঅ্যাকশন করে, তারপরও যে রিঅ্যাকশনটা সে সবচেয়ে বেশি করতে পছন্দ করে সেই রিঅ্যাকশনের যে সাবস্ট্রেট সেটা অনুযায়ী তার নামটা হয়। এই জন্য এটার নাম ল্যাকটেট ডিহাইড্রোজেনেস। পাইরুভেট ডিহাইড্রোজেনেস হিসেবে অন্য একটা এনজাইমকে আমরা দেখতে পাই। তো এই যে রিঅ্যাকশনটা দেখতে পাচ্ছ এটার মধ্যে এটি ওকে হেল্প করতে ব্যবহৃত হয়, এবং ল্যাকটেটের সাথে এটা NAD যখন কাজ করে ল্যাকটেট অক্সিডাইজ হয়, ল্যাকটেট এটা একটু এই রিঅ্যাকশনটাকে রিভার্স হইতে বলতেছি। হ্যাঁ, ল্যাকটেট থেকে পাইরুভেট এসেছে,
ল্যাকটিক অ্যাসিড থেকে যে দুইটা হাইড্রোজেন আসে সেই দুইটা হাইড্রোজেন এনএডির সাথে মিলে দেখো পিঙ্ক কালার যে হাইড্রোজেনটা এনএডিএইচ তৈরি করতেছে, আর ব্লু কালার যে হাইড্রোজেনটা সেটা হাইড্রোজেন আয়ন মানে প্রোটন হিসেবে রিলিজ হচ্ছে, মানে এনএডি রিডিউসড হয়ে যাচ্ছে, আর ল্যাকটিক অ্যাসিড যেটা সেটা অক্সিডাইজড হয়ে পাইরুভেট অ্যাসিডে কনভার্ট হচ্ছে। জি ম্যাম। ম্যাম বলো। ল্যাকটিক অ্যাসিড থেকে যখন ল্যাকটিক ডিহাইড্রোজেনেসের ম্যাম এনজাইমের থেকে পাইরুভেট হয় তখন আমার উপরে যে NADH প্লাস H প্লাস থেকে NAD হয়, কিন্তু যখন ল্যাকটিক না, থেকে উল্টা হয়, উল্টা হয়। ম্যাম NADH থেকে NAD হয়, হ্যাঁ, এনএডি প্লাস থেকে এনএডিএইচ প্লাস প্রোটন হয়। কিন্তু ম্যাম ওই যে এরো চিহ্নটা তো ম্যাম ইয়া দেখাচ্ছে যে ওটা থেকে ম্যাম এটা হচ্ছে মনে হচ্ছে নাকি? এটা দেখো ফরওয়ার্ড ডিরেকশনে যে রিঅ্যাকশনটা দেখাচ্ছে সেই ক্ষেত্রে এটা হচ্ছে, হ্যাঁ, পাইরুভেট থেকে ল্যাকটিক অ্যাসিডে। কিন্তু আমি যখন আবার ল্যাকটিক থেকে পাইরুভেট করব ম্যাম, হ্যাঁ, তখন এটা উল্টা হবে। ম্যাম বুঝতে পারছি ম্যাম। তোমার এখানে বিষয়টা হলো তোমার সাবস্ট্রেট দুটি, হ্যাঁ, কি কি সাবস্ট্রেট, একটি হলো ল্যাকটিক অ্যাসিড এবং একটি হলো এনএডি, NAD ঠিক আছে। আবার তুমি যদি এখন ফরওয়ার্ড ডিরেকশনে এই ক্ষেত্রে দেখো তাহলে সেই ক্ষেত্রে সাবস্ট্রেট দুইটি, সেই সাবস্ট্রেটগুলো হলো পাইরুভেট আর এনএডিএইচ প্লাস প্রোটন, ঠিক আছে। জি ম্যাম। ক্লিয়ার? জি ম্যাম। ওকে ফাইন। আচ্ছা, এখানে এই রিঅ্যাকশনগুলো আমরা দেখে থাকি সাধারণত আমাদের বডির যে কোরি সাইকেল সেটাকে মেইনটেইন করতে এটা কাজ করে। তোমাদের কোরি সাইকেলের উপর তো হোমওয়ার্কও ছিল, তো সেখানে তোমরা দেখেছো এটা আমাদের বডির ল্যাকটেট আর পাইরুভেটের মধ্যে একটা কনভার্সন সিস্টেম, এবং এটার মাধ্যমে আমাদের বডি কিছু ক্ষেত্রে এনার্জি পেয়ে থাকে। সো এটা একটা এনার্জি প্রডিউসিং রিঅ্যাকশনও বলতে পারি, এটা একটা অ্যানাবলিক প্রসেস। আরেকটা বিষয় হলো এই ক্ষেত্রে আমরা দেখবো যে গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেসকে, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস এটাও একটা এনার্জি প্রোডিউসিং পাথওয়েতে ইউজ হয়, যেটির নাম হলো পেন্টোজ ফসফেট পাথওয়ে বা পিপিপি বলা হয় এটাকে। হ্যাঁ, তোমাদের মেটাবলিজম 1 কোর্স এটা সম্পর্কে জানার কথা। পিপিপি মানে পেন্টোজ ফসফেট পাথওয়ে, এটাকে অন্য নামে ডাকা হয় হেক্সোস মনোফসফেট শান্ট। জি ম্যাম। ঠিক আছে, সো মেটাবলিজম 1 এ এটা বিস্তারিত শেখার কথা। সেখান থেকে একটা রিঅ্যাকশন এখানে টেনে আনা যেটা গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস দিয়ে হয়, এবং এই ক্ষেত্রে সাধারণত ডিহাইড্রোজেনেস যখন সাবস্ট্রেটকে অক্সিডাইজড করে তখন সাবস্ট্রেট একটা কিটো কম্পাউন্ডে কনভার্ট হয়ে যায়, যে কিটো কম্পাউন্ডটার নাম হলো 6 ফসফোগ্লুকোনোল্যাকটন বা 6 ফসফোগ্লুকোনো ডেল্টা ল্যাকটন, ঠিক আছে। এবং এটা করার জন্য অ্যাজ রিডিউসিং ফ্যাক্টর তার এনএডি হেল্প দরকার হয়, এনএডিপি এর হেল্প দরকার হয়, এবং এটা এনএডিপিএইচ এ কনভার্ট হয়, ঠিক আছে। জি ম্যাম। কিন্তু ম্যাম এটা তো ম্যাম আর রিভার্সিবল রিঅ্যাকশন না। এটা আমি বললাম তো অল টাইপস অফ ডিহাইড্রোজেনেস এনজাইম রিভার্সিবল রিঅ্যাকশন করতে পারে, বাট এটা সম্পূর্ণভাবে ডিপেন্ডেবল হলো এনজাইমের উপরে, যে এনজাইম মানে যে ফিজিওলজিক্যাল কন্ডিশন সেটা অনুযায়ী কোন রিঅ্যাকশনটা পারফর্ম করবে, বুঝছো। যেমন ল্যাকটিক ডিহাইড্রোজেনেস যখন তোমাদের আইসোএনজাইমের সময় পড়াই তখন বলেছিলাম না দুইটা পিএইচ এ সেটা দুই ধরনের সাবস্ট্রেটকে ইউজ করতেছে, মনে আছে? জি ম্যাম। হ্যাঁ, এই মানে এটাই বললাম যে ফিজিওলজিক্যাল কি কন্ডিশন আউটসাইড অফ দা সেল অথবা সেলের মধ্যে কি কন্ডিশন সেটা অনুযায়ী তারা স্পেসিফিক রিঅ্যাকশনটা দেখায়। যেমন এটা ব্যাক সাইডেও রিঅ্যাকশনটা করতে পারে কিন্তু সে করতে চায় না, কারণ ওই ধরনের মানে এটাকে প্রোডাক্টটাকে অ্যাজ আ সাবস্ট্রেট হিসেবে ব্যবহার করার জন্য সে ওই ধরনের এনভায়রনমেন্ট পায় না, সো এই জন্য এটা একদম ইরিভার্সিবলই হয়। বুঝতে পারছো? জি ম্যাম। ওকে ফাইন। দেখতে পাচ্ছ যে গ্লুকোজ 6 ফসফেট থেকে হাইড্রোজেনের ডিস্ট্রিবিউশনটা এনএডিপিএইচ এর মধ্যে, এক্ষেত্রে কিন্তু রিডিউসিং ফ্যাক্টরটা এনএডিপি, আমরা যে ল্যাকটেট ডিহাইড্রোজেনেসের কথা বললাম সেখানে ছিল এনএডি, বাট এই ক্ষেত্রে সেটা হলো এনএডিপি, ঠিক আছে। এগুলাকে ছোট ছোট বিষয়কে মাথায় রেখে কিন্তু শিখতে হবে, কারণ রিঅ্যাকশন যখন লিখবা এই বিষয়গুলো ম্যাম কথাটা আরেকবার বলেন ম্যাম। প্রথম তো এই ছিল ক্ষেত্রে এটা হলো NAD রিডিউসিং ফ্যাক্টরটা এনএডিপি, ডিপি। ল্যাকটেট ডিহাইড্রোজেনেস ছিল এনএডি, হ্যাঁ, এই ক্ষেত্রে এটা এনএডিপি। ম্যাম এটা তো গ্লুকোজ 6 ফসফেটের ক্ষেত্রে NADP হচ্ছে। হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেট ডিহাইড্রোজেনেস সে এনএডিপি কে ব্যবহার করে, এনএডি থাকলে ব্যবহার করতে পারেন। আর NADP থেকে ম্যাম NADPH প্লাস H প্লাস হইছে ম্যাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। জি ম্যাম। এরপরের রিঅ্যাকশনটা গ্লিসারলডিহাইড 3 ফসফেট ডিহাইড্রোজেনেসের। সো এই রিঅ্যাকশনটাকেও আমরা গ্লাইকোলাইসিসের ক্ষেত্রে দেখে থাকি, এবং এই রিঅ্যাকশনটা হলো গ্লাইকোলাইসিসের 6 স্টেপে পারফর্ম হয়। তো এখান থেকে গ্লিসারলডিহাইড 3 ফসফেট থেকে গ্লিসারলডিহাইড 1,3 বিসফসফোগ্লিসারেট তৈরি হয়।
1,3 বিসফসফোগ্লিসারেট, তার মানে বুঝতেই পারতেছো আর একটা ফসফেট এখানে যুক্ত হওয়া দরকার, যে ফসফেটটা একটা ফসফরিক অ্যাসিড থেকে আসে। এবং যদি এখানে কালার গুলা দিয়ে দেখো তাহলে দেখবা যে যে হাইড্রোজেনটা গ্লিসালডিহাইড 3 ফসফেটের কিটো গ্রুপের সাথে যুক্ত ছিল, মানে অ্যালডিহাইড হিসেবে ছিল, সেই হাইড্রোজেনটা এনএডি নিয়ে নিজে এনএডিএইচ হয়ে যায়। এক্ষেত্রে কোনো মানে এখানে যে প্রোটনটা দেখতেছি সেই প্রোটনটা সাধারণত এই সাবস্ট্রেট থেকে আসে না, গ্লিসালডিহাইড 3 ফসফেট থেকে আসে না, এটা আসে হলো ফসফরিক অ্যাসিড থেকে। ফসফরিক অ্যাসিডের হাইড্রোজেনটা প্রোটন হিসেবে বের হয়ে যায় এবং ফসফেট গ্রুপটা গিয়ে 1 নাম্বার কার্বনের সাথে যুক্ত হয়ে যায়, তখন এটাকে বলা হয় 1,3 বিসফসফোগ্লিসারেট। ঠিক আছে? জি ম্যাম। কিন্তু ম্যাম বলো। ওই যে ম্যাম যে গ্লাইকোলাইসিসের যে 6 নাম্বার স্টেপে যে এটা আপনি বলছিলেন, ওখানে যে রিঅ্যাকশনটা যেভাবে দেয়া আছে গ্লিসারলিয়াল 3 ফসফেটের সাথে ইনঅর্গানিক ফসফেট যখন যুক্ত হয় তখন সেটা আমার 1,3 বিসফসফোগ্লিসারেট হয়। আমি কি ওই রিঅ্যাকশনটা ইউজ করতে পারবো ম্যাম? হ্যাঁ, কেন পারবে না? একই তো রিঅ্যাকশন। ও সরি ম্যাম, এটা গাঠনিক সংকেতটা ডিফারেন্ট। হ্যাঁ, বুঝতে গাঠনিক পারছি ম্যাম। সংকেত দেওয়া আছে। রিঅ্যাকশন একই, জাস্ট গাঠনিক সংকেতগুলো কেন না, কারণ হাইড্রোজেনের কি ফেট সেটা বোঝার জন্য। ম্যাম আমি কি ম্যাম গাঠনিক সংকেতগুলো চেঞ্জ করে লিখলেও হবে আমার যদি ইয়াগুলো সব ঠিক থাকে? গাঠনিক সংকেত চেঞ্জ করবা মানে কি করবা? মানে গ্লুকোজ দেখতে কেমন সেরকম, মানে গ্লিসাল এরকমই তো থাকবে, এটা তো গ্লিসালডিহাইড 3 ফসফেট না, জি ম্যাম। এরকমই তো হবে, এটার স্ট্রাকচার অন্যরকম হবে। উপরে অ্যালডিহাইড গ্রুপ দেখতে চাচ্ছ, নিচে ফসফেট জি দেখতে ম্যাম। চাচ্ছ CH2, ও লিখো, অসুবিধা নাই। জি ম্যাম, এটাই ম্যাম। রিঅ্যাকশন ঠিক হলেই হয়। তুমি এই ডিহাইড্রোজেনেস ব্যবহার করতেছো, এখানে তোমার এনএডি ঠিক থাকলেই হয়। এনএডি এর জায়গায় এনএডিপি না লিখলেই হয়। সাবস্ট্রেট যে কোনো স্ট্রাকচারে লিখতে পারো, সাবস্ট্রেট স্ট্রাকচার কারেক্ট হলেই হয়। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু ম্যাম ওই যে গ্লুকোজ 6 ফসফেট ম্যাম 6 নাম্বার যে রিঅ্যাকশনটার মধ্যে এখানে আমার NAD প্লাস দিয়ে NADH প্লাস প্রোটন দিয়েছিল, কিন্তু আপনি ম্যাম এখানে ডাইরেক্টলি NAD থেকে দেখো প্রোটন NADH তো নিচে দেওয়া আছে, দেখো প্রোটন তো দেওয়াই আছে, অ্যারো সাইনের নিচে দেখো। জি ম্যাম বুঝতে পারছি। প্রোটনটা এটা নিচে দিছে। হ্যাঁ, বুঝতে পারছি ম্যাম। এর নিচে দিচ্ছে, কারণ ওই যে অর্গানিক ফসফেট থেকে প্রোটনটা বেরোছে, তাই এটাকে আলাদা মানে একটু সাজিয়ে গুছিয়ে লেখা। জি ম্যাম। আচ্ছা, এখন একটা আমরা ইম্পর্টেন্ট এনজাইম নিয়ে কথা বলবো। এটা এনজাইম বললে ভুল হবে, এটা একটা কমপ্লেক্স অফ এনজাইম। হ্যাঁ, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ মেটাবলিজমে তুমি দেখছো এই বিশাল রিঅ্যাকশনটা? না ম্যাম। পিসে সাইকেল পড়া নাই? ম্যাম দেখছি সরি ম্যাম দেখছি। দেখছো, তাহলে তো ভালো কথা, আমার খুব কম শেখানো লাগবে তাহলে। দেখো, পাইরুভেট ডিহাইড্রোজেনেজ এটাকে কমপ্লেক্স বলা হয়, কমপ্লেক্স এনজাইম বলা হয়, কারণ এটা একটা সিম্পল এনজাইম না। এটার এই এনজাইম যে প্রোডাক্ট তৈরি করবে সেটা তৈরি করতে তার অনেক ধরনের এনজাইম আর অনেক ধরনের কোএনজাইমের হেল্প দরকার হয়। হ্যাঁ, যেটা আমরা দেখে থাকি অ্যাসিটাইল কোয়ে প্রোডাকশনে। অ্যাসিটাইল কোয়ে না হলে তার টিসিএস সাইকেল শুরু হয় না। সো এই জন্য এটা খুবই ক্রুশিয়াল স্টেপ ফর এনার্জি প্রডিউসিং পাথওয়ে, যেখানে পাইরুভেট নিজে একটা কার্বন ডাই অক্সাইড ছেড়ে দিচ্ছে এবং অ্যাসিটাইল কোয়েতে কনভার্ট হচ্ছে। সো এখানে মেইনলি সাবস্ট্রেটটা হলো পাইরুভেট প্লাস কোএনজাইম এ, আর প্রোডাক্টটা হলো অ্যাসিটাইল কোয়ে প্লাস কার্বন ডাই অক্সাইড। কিন্তু এটা করতে গিয়ে এই মাঝখানে যত এনজাইম আর কোএনজাইমকে দেখতেছি এগুলোর হেল্প দরকার হয়। একটু বুঝে নাও ভালো মতো। দেখো, পাইরুভেট থেকে যখন কার্বন ডাই অক্সাইডটা রিলিজ হয়ে যায় তখন এটা করার জন্য পাইরুভেট ডিহাইড্রোজেনাস এনজাইম ওকে হেল্প করে। এবং সে কি করে, বাকি যে অংশটা থাকে পাইরুভেটের মধ্যে সেটাকে বলা হয় অ্যাসাইল গ্রুপ, মানে অ্যাসিটাইল গ্রুপ। হ্যাঁ, অ্যাসাইল গ্রুপ বলা হয় এটাকে। অ্যাসাইল গ্রুপটাকে এই টিপিপি এর সাথে যুক্ত করে দেয়। টিপিপি এর মানে কি? থায়ামিডিন পাইরোফসফেট। থায়ামিডিন পাইরোফসফেট বুঝতেই পারতেছে, এটা ভিটামিনের ডেরিভেটিভ। এটার সাথে যখন অ্যাসিটাইল গ্রুপটা যুক্ত হয়ে যায় তখন এটাকে বলা হয় অ্যাসাইল টিপিপি। এবং অ্যাসাইল টিপিপি আবার টিপিপিতে কনভার্ট হওয়ার দরকার, কারণ সে আরেকবার পাইরুভেটকে এরকম ভাবে কার্বন ডাই অক্সাইড রিলিজ করতে হেল্প করে, পাইরুভেট ডিহাইড্রোজেনেসকে মূলত হেল্প করবে। সো এটা করার জন্য সে কি করে, এই অ্যাসাইল গ্রুপটাকে অন্য আরেকটা মলিকিউলের কাছে ডোনেট করে। এই মলিকিউলটা হলো এখানে লিপোইক অ্যাসিড। লিপোইক অ্যাসিড এক ধরনের ফ্যাটি অ্যাসিড, এটার স্ট্রাকচারটা অনেক বড়, তাই এখানে সংক্ষেপে LIP কথাটা লিখে দুইটা হাত দেখিয়ে সালফার গ্রুপ দুটো যুক্ত করে দেওয়া। সালফার হলো লিপোইক অ্যাসিডের ফাংশনাল গ্রুপ। এই জন্য এখানে এরকম ভাবে স্ট্রাকচারটা দেওয়া হয়ে গেছে।
সো লিপোইক অ্যাসিডের সাথে অ্যাসাইল গ্রুপকে যুক্ত করার জন্য একটা এনজাইম দরকার হয়। এনজাইমটার নাম হলো ডাইহাইড্রোলিপোঅ্যামাইড অ্যাসাইল ট্রান্সফারেজ। হ্যাঁ, এই এনজাইমটা যখন অ্যাসাইল গ্রুপকে যুক্ত করে দেয় তখন এটাকে বলা হয় অ্যাসাইল লিপোয়েট। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম এটা কি লিপোইক অ্যাসিড? হ্যাঁ, লিপোইক অ্যাসিড। হ্যাঁ, অ্যাসাইল লিপোইড বলা হয় যখন অ্যাসাইল গ্রুপটার সাথে যুক্ত হয়। আবার লিপোইক অ্যাসিডটা এখন তৈরি করা দরকার, কারণ সেটা ইউজ হয়ে গেছে, তাই না? এখন সেটা তৈরি করার জন্য কি করতে হবে, আর অ্যাসাইল গ্রুপটাকে আবার রিমুভ করতে হবে, কারণ এটার কারণেই তো সে তার স্ট্রাকচার চেঞ্জ করছে। সো অ্যাসাইল গ্রুপটাকে এখন দিয়ে দেওয়া হয় কোএনজাইম এ এর কাছে। কোএনজাইম এ এখানে কো এ, সি বড় হাতের থাকবে, ও ছোট হাতের এবং এ বড় হাতের থাকবে। এটা যেখানে লেখা দেখবা ভাববা যেটা কোএনজাইম এ। এবং এটার সাথে যে এস এইচ কথাটা লেখা, সালফোহাইড্রাল গ্রুপ, এটার মানে হলো এটা তার ফাংশনাল গ্রুপ। হ্যাঁ, অনেক বড় স্ট্রাকচার তো, তাই এখানে শুধুমাত্র তার ফাংশনাল গ্রুপটাই উল্লেখ করা হয়েছে। সো এখানে কোএনজাইম এর সাথে যখন অ্যাসাইল গ্রুপটা চলে আসে তখন এটা কনভার্ট হয়ে যায় অ্যাসিটাইল কোয়েটে। ঠিক আছে? জি ম্যাম। এবং কোএনজাইম এর কাছে যে সালফোহাইড্রাল গ্রুপটা আছে এটা তখন লিপোইক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে যায় এবং লিপোইক অ্যাসিডটা তখন রিডিউস ফর্মে থাকে। কিন্তু সে রিডিউস ফর্মে আনস্টেবল, তাকে এখন অক্সিডাইজড হওয়া লাগবে, কারণ অক্সিডাইজড ফর্মেই সে তখন হেল্প করতে পারতেছে এই কাজটা করতে, অ্যাসিড গ্রুপের সাথে যুক্ত হতে। এই জন্য এটাকে অক্সিডাইজ করার জন্য কি করতে হয়, এটা ডিহাইড্রোজেনেসের হেল্প দরকার হয়, কারণ ডিহাইড্রোজেনেসের ক্ষমতা আছে, সে সাবস্ট্রেটকে অক্সিডাইজ করতে পারে। সো এই ডিহাইড্রোজেনেস এখানে ইউজ যেটা হয় সেটার নাম হলো ডাইহাইড্রোলিপোয়াইল ডিহাইড্রোজেনেস। ডাইহাইড্রোলিপোয়াইল ডিহাইড্রোজেনেস এনজাইমটা কি কাজ করতেছে, লিপোইক অ্যাসিডকে রিডিউস থেকে অক্সিডাইজ করতেছে। হ্যাঁ, এবং যেহেতু সে ডিহাইড্রোজেনেস, তার একটা কোএনজাইমের হেল্প দরকার। এই ক্ষেত্রে সেই কোএনজাইমটি হলো এফএডি। এফএডি নিজে সাবস্ট্রেট থেকে হাইড্রোজেনকে নিয়ে এফএডিএইচ এ কনভার্ট হয়ে যায় এবং আবার এফএডিএইচ থেকে এফএডি তৈরিতে আবার দেখা যায় একটা এনএডি হেল্প করে এবং এনএডি নিজে রিডিউসড হয়ে এনএডিএইচ প্লাস প্রোটিনে কনভার্ট হয়। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম, বলো। আমরা যখন টিসিএ সাইকেলটা পড়েছিলাম পাইরুভেট ডিহাইড্রোজেনাস, তখন সেক্ষেত্রে পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্সের 3টা মলিকুল কথা বলা হয়েছিল। প্রথমটা ছিল পাইরুভেট ডিহাইড্রোজেনাস, দ্বিতীয়টা ছিল ডাইহাইড্রোলিপোয়েল ট্রান্স এসিটাইলেস, 3 নাম্বারটা ছিল ডাইহাইড্রোলিপোয়েল ডিহাইড্রোজেনাস। কিন্তু ম্যাম আপনার এখানে ম্যাম বলা আছে ম্যাম এটা লেখাটা বুঝতেছি না, ক্লিয়ার না। ওই যে 2 নাম্বার যে ডাইহাইড্রোলিপোঅ্যামাইড 2 নাম্বার এনজাইমের কথা বলছো? জি ম্যাম, জি ম্যাম, 2 নাম্বারটা ম্যাম। ডাইহাইড্রোলিপোঅ্যামাইড অ্যাসাইল ট্রান্সফারেজ তুমি যেটা বললা এটা সেটাও কি এক ম্যাম? এটা কি একই ম্যাম? হ্যাঁ, একই একই জি একই ম্যাম। এনজাইম। কোথাও ট্রান্সফার কথাটা আগে আসে, কোথাও অ্যাসাইল কথাটা আগে আসে, একই এনজাইম। জি ম্যাম, জি ম্যাম। যেহেতু অ্যাসাইল গ্রুপকে ট্রান্সফার করতেছে তাই অ্যাসাইল ট্রান্সফারেজ বলা হয় এভাবে। জি ম্যাম। বুঝা গেল? তাহলে তোমরা পড়ে ফেলছো, আমার সুবিধা হয়েছে। রেগুলার ব্যাচে আমার অনেক সময় নিয়ে পড়ানো লাগছিল, কি ওরা মনে হয় পড়ে নাই তখন। এখন দেখো আমরা কথা বলবো গ্লুটামেট ডিহাইড্রোজেনেস নিয়ে। গ্লুটামেট ডিহাইড্রোজেনেস এই এনজাইমটাকে আমরা বলতে পারি প্রিলিমিনারি এনজাইম ফর ইউরিয়া সাইকেল। হ্যাঁ, ইউরিয়া সাইকেল যেটা ইউরিয়া প্রোডাকশন করে, হ্যাঁ, যেটা আমাদের লিভারে হয়। এবং ইউরিয়া কিছু থেকে প্রোডাকশন হয়, ইউরিয়া প্রোডাকশন হয় হলো অ্যামোনিয়া থেকে। অ্যামোনিয়া কোথা থেকে আসে? অ্যামোনিয়া আসে বিভিন্ন ধরনের অ্যামাইনো অ্যাসিড থেকে, তার মধ্যে একটি অ্যামাইনো অ্যাসিড হলো গ্লুটামেট। হ্যাঁ, এবং এই গ্লুটামেটই আমাদের বডির মধ্যে সবচেয়ে বেশি, মানে প্রায় 50% থাকে গ্লুটামেট আর গ্লুটামিন। সো আমাদের বডি যত অ্যামাইনো অ্যাসিড তার মধ্যে যেহেতু এটার পরিমাণটা বেশি, সো এখান থেকে ইউরিয়া জেনারেশনটা হয় বেশি। সো এটাকে মেটাবলাইজ করার জন্য এই এনজাইমটা খুবই দরকার, যেটার নাম হলো গ্লুটামেট ডিহাইড্রোজেনাস এনজাইম। রিঅ্যাকশনটাকে খেয়াল করো, যদি দেখো যে গ্লুটামেটের কাছে একটা যে অ্যামাইনো গ্রুপ থাকে, সেই অ্যামাইনো গ্রুপটাকে অ্যাজ এ প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি অ্যামোনিয়াম আয়ন হিসেবে বা অ্যামোনিয়া হিসেবে। সো এই যেটা তৈরি করতে সাধারণত তাকে কি করতে হচ্ছে, এনএডি অথবা এনএডিপি এর হেল্প নেওয়া লাগতেছে। এখানে দুইটা ইনক্লুডেড, হয় এনএডি না হলে এনএডিপি, যে কোনো একটা থাকলে কাজটা সে করবে। এবং 1 মলিকুল অফ ওয়াটার এখানেও হেল্প করতেছে, যাতে সেই অক্সিজেনটা সেখানে গিয়ে যুক্ত হয় কার্বনের সাথে এবং অ্যামোনিয়াটা সেখান থেকে বের হয়ে আসে। ঠিক আছে? এটা আমরা আগেও জানি যে কার্বন অক্সিজেনের সাথে যুক্ত হতে বেশি ভালোবাসে নাইট্রোজেনের সাথে যুক্ত হওয়ার থেকে। অক্সিজেনকে পেয়ে সে 2টা হাত বাড়িয়ে দিছে এবং বাকি যে 2টা মলিকুল তার কাছে ছিল, হাইড্রোজেন আর নাইট্রোজেন, অ্যামোনিয়া মানে অ্যামোনিয়া নাইট্রোজেন, সেটাকে ছেড়ে দেয়। এবং এই জন্য আমরা অ্যাজ এ প্রোডাক্ট অ্যামোনিয়াম আয়নকে দেখতে পাই, আর এখানে দেখতে পাই NADPH প্লাস প্রোটনকে। ঠিক আছে ম্যাম? তাহলে এখানে
ওই পানি ভাঙে মানে কার্বনের সঙ্গে অক্সিজেন বাইন্ড করতেছে এবং প্রোটন বের হয়ে যাচ্ছে। হ্যাঁ ঠিক বলছো, প্রোটনটা যে পানির যে প্রোটন দুইটা না, জি ম্যাম। একটা হলো এনএডি এর সাথে যুক্ত হচ্ছে এবং একটা ফ্রি প্রোটন হিসেবে বের হয়ে যাচ্ছে, বুঝছো? জি জি ম্যাম। ম্যাম। আর কার্বনের সাথে যে একটা হাইড্রোজেন যুক্ত ছিল গ্লুটামেটে, সেটা ওটা আবার অ্যামোনিয়াম। অ্যামোনিয়ার সাথে যুক্ত হচ্ছে, হ্যাঁ অ্যামোনিয়াম আয়ন তৈরিতে। কারণ তোমরা তো জানোই যে আমাদের বডির মধ্যে তো আর গ্যাস ঘুরে বেড়াতে পারে না, এক্সেপ্ট দ্য অক্সিজেন আর কার্বন ডাই অক্সাইড, তারাও বিভিন্ন ভাবেই বিভিন্ন মলিকিউলের সাথে যুক্ত হয়ে ঘুরে বেড়ায়, তাই না? তো অ্যামোনিয়া তো থাকার প্রশ্নই আসে না, সেটা অ্যামোনিয়াম আয়ন হিসেবে ঘুরে বেড়াতে পারে, এজন্য অ্যামোনিয়াম আয়ন তৈরি হয়। এখন তোমাদের কিছু নন এনজাইম, টিসিএ সাইকেলের এনজাইম, সেগুলো বলবো। আইসোসাইটেড ডিহাইড্রোজেনেজ দিয়ে শুরু করি, এগুলো আমি দ্রুত যাবো, হ্যাঁ আমি ধরে নিলাম এগুলো হয়তো তোমরা জানো এবং এগুলো আবার রিপিট করা এখানে। আইসোসাইটেড ডিহাইড্রোজেনের যে এনজাইমটা, সেটা সাধারণত কি কাজ করে, এনএডি অথবা এনএডিপি কে ব্যবহার করার মাধ্যমে আলফা কিটোগ্লুটারেট তৈরি করে, এবং এই যে প্রসেসটা, এটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন প্রসেস। আমি তোমাদেরকে আগেও বলেছিলাম, ডিকার্বক্সিলেশন মানে বোঝায় যে এখানে ওয়ান মলিকিউল অফ কার্বন ডাই অক্সাইড অ্যাজ এ প্রোডাক্ট পাবো সাবস্ট্রেট থেকে, এই কার্বন ডাই অক্সাইডটা জেনারেট হয়। তার মানে এই প্রসিডিওরের মধ্যে একই সাথে সাবস্ট্রেটের মধ্যে অক্সিডেশনও হচ্ছে এবং সাবস্ট্রেটের মধ্যে ডিকার্বক্সিলেশনও হচ্ছে, ঠিক আছে? জি ম্যাম। এখানে একটা জিনিস একটু জেনে রাখো, জেনে রাখা ভালো। দেখো এনএডি, তারপরে ব্র্যাকেটে লেখা আছে পি। কেন এটা লেখা হয়? তোমরা যখন মেটাবলিজম পড়বা অনেক রিঅ্যাকশনের বেলায় দেখবা যে এরকম ব্র্যাকেটে পি লেখা থাকে। এটার কারণ হলো সেই রিঅ্যাকশনের মধ্যে যেটাতে এরকম পি লেখা থাকবে ব্র্যাকেটে, সেই এনজাইমটা এনএডি অথবা এনএডিপি যে কোনো একটাকে ইউজ করতে পারে, হয় এনএডি না হয় এনএডিপি, তার কাছে যেটা অ্যাভেলেবল থাকবে সেটা অনুযায়ী ইউজ করবে, মানে দুইটাকেই সে ইউজ করতে পারে। হ্যাঁ, এনএডিপি ইউজ করবে, এনএডি থাকলে ইউজ করবে, পি না থাকলেও কোনো অসুবিধা নাই, ঠিক আছে? তার মানে হচ্ছে এখানে এখানে এনএডি আছে যার জন্য এনএডি, কিন্তু এসটা তো আসছে আমার আইসোসাইটিক থেকে, আমার প্রোটনটা নিয়ে আসছে। জি ম্যাম। সাইটের থেকে হাইড্রোজেন আর প্রোটনটাকে সে এনএডি অথবা এনএডিপি হোক, তারা এটার সাথে যুক্ত হয়। বাকি যে মলিকিউলটা থাকে সেটার থেকে আবার একটা কার্বন ডাই অক্সাইড বের হয়ে যায়, তাই এটা আলফা থেকে গ্লুটারেটে কনভার্ট হয়ে যায়। জি ম্যাম। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, নেক্সট যে এনজাইমটা আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ, এই যে মাত্র দেখলাম আলফা কিটোগ্লুটারেট তৈরি হয়েছে, এটা আরেকবার ডিকার্বক্সিলেটেড হয়। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজ এনজাইম ইউজ হয় এবং এটাকে সাকসিনাইল কোতে কনভার্ট করে। যদি কোএনজাইম এ থাকে তাহলে সাকসিনাইল কোয়ে, আর যদি কোএনজাইম এটা না থাকে, যদি কোএনজাইম এ না থাকে তাহলে তখন এটা হবে সাকসিনেট, ঠিক আছে? সো কোএনজাইম এ এর ভিত্তিতে এই নামটা চেঞ্জ হয়ে যাবে। যদি কোএনজাইম এ থাকে তাহলে সাকসিনাইল কোয়ে তৈরি হবে, আর যদি না থাকে সেক্ষেত্রে সাকসিনেট ফর্মেশন হবে। আচ্ছা, এবং কার্বন ডাই অক্সাইড অ্যাজ ইউজুয়াল যেহেতু ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন বের হবে এবং এনএডিএইচ কনভার্ট হবে, ঠিক আছে? ম্যাম সেক্ষেত্রে এনএডি প্লাস এ যে এসিটাইল কোয়ে, যেটা ম্যাম কোয়েটা ম্যাম, এটা কি ওই যে আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজেনেজের সাথে ম্যাম এটা ইয়া করে বাইন্ড করে? হ্যাঁ হ্যাঁ, যে কোয়ে মানে কোএনজাইম এর যেই জি ম্যাম। আমরা বললাম না ফাংশনাল গ্রুপ হলো ওর সালফাইড্রাইল গ্রুপ এসএইচ, তাই না? এটা দেখো সালফার দিয়ে কার্বনের সাথে যুক্ত হয়, বুঝছো? জি ম্যাম। আর যে হাইড্রোজেনটা থাকে সালফারের সাথে যুক্ত, সেটাকে সে তখন আবার এনএডি এর কাছে দিয়ে দেয় এবং এনএডি এনএইচ হয়ে যায়। ম্যাম এই সালফার কই থেকে আসলো? সালফার কোথা থেকে আসলো? হ্যাঁ, এটাই হলো কথা। বললাম এই যে একটু আগে কোএনজাইম এর কোনটা অনেক বড়, কিন্তু তার ফাংশনাল গ্রুপ একটি, যে ফাংশনাল গ্রুপটির নাম হলো এসএইচ গ্রুপ, যেটাকে সালফোহাইড্রাল গ্রুপ বলা হয়, বলেছিলাম না? ওই সালফোহাইড্রাল গ্রুপের সালফারটাই এখানে দেখতে পাচ্ছি, যেটা সাধারণত কার্বনের সাথে যুক্ত হয়। ও মানে এই বিক্রিয়ার মাঝে আরো কিছু বিক্রিয়া ঘটে গেছে না, আর কি বিক্রিয়া ঘটবে? করতে হলো কোএনজাইম এর স্ট্রাকচারটা এখানে বড় করে দেখানো না, এটাকে সংক্ষেপে ওর নামটাই দেওয়া, বুঝছো? যদি ওর স্ট্রাকচার দেওয়া হতো তো দেখতে আরো বড় হয়ে যেত, তাই এটাকে সংক্ষেপে কো এ লিখে, মানে এখানে বোঝানো হচ্ছে এখানে কোএনজাইম এটা আছে। সাধারণত কোনো মেটাবলিক রিঅ্যাকশনে কোএনজাইমের স্ট্রাকচার দেখানো হয় না, হ্যাঁ, কারণ এর স্ট্রাকচার আরো বড় হয়, তখন দেখতে রিঅ্যাকশনগুলো আরো বড় হয়ে যায়। এর মধ্যেই সবাই ভয় পেয়ে যায়, এতটুকু লিখতে গেলেই
মানে এক জায়গায় হাইড্রোজেন দেয় না, এক জায়গায় অক্সিজেন দেয় না, ওটা দিলে পরে আরো খুব বড় রিয়েকশন হয়ে যাবে তো দেখতে। ম্যাম ম্যাম হ্যাঁ আমরা বলো। তো এই যে QA মানে NAD প্লাস QA লিখছি, এখানে যদি সালফার লিখি এতে কোনো প্রবলেম আছে? তুমি কো এ দিয়ে কো এ লিখে তারপরে তার সাথে একটা হাইপেন মানে একটা বন্ড হ্যাঁ সাইন দিয়ে এস এর যদি লিখে দাও, এটা আরো বেশি মানে ভ্যালুয়েবল থিং। হ্যাঁ তার মানে এটা বোঝা গেল যে তুমি আসলে জানো এটার ফাংশন তো এস এইচ গ্রুপ। জি ম্যাম। ম্যাম এটা দিয়ে রিঅ্যাকশনটা, হ্যাঁ বলো। ম্যাম সেক্ষেত্রে ম্যাম এই যে এনএডিটা যে আছে এনএডি থেকে সেটা আমার কনভার্টেড হয়ে ম্যাম এনএডিএস হয়েছে, আবার এখানে কার্বন ডাই অক্সাইড আসছে। ম্যাম সেক্ষেত্রে এনএডিএস এর এসটা কোথা থেকে আসলো? এই যে আমি বললাম কো এর মধ্যে যে এসএস গ্রুপটা আছে, হাইড্রোজেনটাকে সে ছেড়ে দিচ্ছে এনএডি এর কাছে, আর সে ওই হাত দিয়ে ধরতেছে হলো কার্বনকে। জি ম্যাম বুঝতে পারছি ম্যাম। ঠিক আছে। জি ম্যাম। আর কার্বন ডাই অক্সাইড কোথা থেকে আসে দেখতেই পাচ্ছ, সুন্দর করে কালার দেওয়া আছে, টেস্ট কালার। জি ম্যাম। সাকসিনেট ডিহাইড্রোজেনেস, হ্যাঁ সাকসিনেট ডিহাইড্রোজেনেস যখন আমরা বলবো এটাকে আমরা অ্যাজ এ আইসোএনজাইম হিসেবে দেখতে পাই। হ্যাঁ এই কথাটা মাথায় রাখতে হবে। আইসোএনজাইম যেহেতু তার মানে দুইটা জায়গায় সে একই ধরনের সাবস্ট্রেটকে ব্যবহার করে একই ধরনের প্রোডাক্ট তৈরি করে, কিন্তু তাদের স্ট্রাকচারে ভিন্নতা আছে। যেমন এই যে আমরা রিঅ্যাকশনটা যেটা এখানে দেখতে পাচ্ছি, এই ক্ষেত্রে এখানে তার ভিন্নতা থাকার কারণে এই ক্ষেত্রে তার কোএনজাইমটা হলো এফএডি। যে ক্ষেত্রে এফএডিটা এফএডিএস2 তে কনভার্ট হচ্ছে এবং সাকসিনেটটা ফিউমারেটে কনভার্ট হচ্ছে। এবং আরেকটি রিঅ্যাকশন হয় যেটা কিনা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইনভলভ। ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের বেলায় দেখা যায় একই রিঅ্যাকশনটা সাকসিনেট ডিহাইড্রোজেনেস করে সাকসিনেটকে ফিউমারেটে কনভার্ট করতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তার কোএনজাইম হিসেবে ইউজ হয় ইউবিকুইনন। ঠিক আছে, ইউবিকুইনন ইট ইজ নোন অ্যাজ কোএনজাইম কিউ। তো ইউবিকুইনন বা কোএনজাইম কিউ এখানে রিডিউসড হয় এবং ইউবিকুইনলে কনভার্ট হয়, এবং এটার জন্য সাকসিনেটটা ফিউমারেটে কনভার্ট হয়। যেহেতু ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে দুইটা রিঅ্যাকশনকে একত্রে পারফর্ম করে এবং দুইটা কম্পোনেন্টই ইনভলভ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, এই জন্য এটাকে কাপলিং রিঅ্যাকশন বলা হয়। ঠিক আছে। জি ম্যাম। ম্যাম আরেকবার একটু এটা বলেন। কাপলিং, কাপলিং কথাটা কোথা থেকে আসে? কাপল, কাপল মানে কি জোড়া। হ্যাঁ তো দুইটা রিঅ্যাকশন মানে তো একজোড় রিঅ্যাকশন, একজোড় রিঅ্যাকশন যেহেতু একসাথে হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে, তাই এটাকে কাপলিং রিঅ্যাকশন বলা হয়। হ্যাঁ এই জোড়া রিঅ্যাকশনটা কি, সাকসিনেট ফিউমারেট তৈরি করবে এবং ইউবিকুইনল ইউবিকুইনলে কনভার্ট করবে। ঠিক আছে। বুঝতে অসুবিধা কোনো? না ম্যাম। আরেকটা আইসোএনজাইম দেখবো আমরা ম্যালেট ডিহাইড্রোজেনেসের ক্ষেত্রে। হ্যাঁ ম্যালেট ডিহাইড্রোজেনেসেরও এরকম আরেকটা আইসোএনজাইম পাওয়া গেছে, কিন্তু এটা আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের সাথে জড়িত না, এটা জড়িত হলো ইউরিয়া বাইসাইকেলের সাথে। সো এই আইসোএনজাইমটা ম্যালেট ডিহাইড্রোজেনেসের বেলায় মাইটোকন্ড্রিয়াতে এবং সাইটোপ্লাজমে পাওয়া যায়, এবং দুইটা আলাদা রোল আছে। যেমন যেটা হলো টিসিএ সাইকেলের এনজাইম, সেটা হলো টিসিএ সাইকেলের জন্য ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি করে। আর যেটা কিনা সাইটোপ্লাজম ইউজ হয় ডিহাইড্রোজেনেস, সেটাও এরকম ভাবেই ম্যালেট থেকে অক্সালো অ্যাসিটেট তৈরি করে, বাট এই ম্যালেটটা তৈরি করতে তার অ্যাসপার্টেটের হেল্প দরকার হয়। হ্যাঁ অ্যাসপার্টেট থেকে ম্যালেট ফর্মেশন হয়। সো এই ম্যালেটটা অবশ্যই আসে হলো অ্যাসপার্টেট থেকে, whereas টিসিএ সাইকেলে যে ম্যালেটটা আসে সেটা আসে হলো ফিউমারেট থেকে। ঠিক আছে। জি ম্যাম। সো এই জন্য এটা আইসোএনজাইম হিসেবে আমরা দেখতে পাই, এবং সাধারণত দুইটা জায়গায় দুই রকম ভাবে সে মানে আসা সাবস্ট্রেটকে ব্যবহার করে দুইটা মেটাবলিক প্রসেসকে কন্ট্রোল করতে পারে। এবং কিছু ক্ষেত্রে দেখা যায় যে টিসিএ সাইকেল আর ইউরিয়া সাইকেল একসাথেই সংঘটিত হয় ইন দ্য লিভার হেপাটোসাইটিক সেল, সেই ক্ষেত্রে সেটাকে ইউরিয়া বাইসাইকেল বলা হয়। তোমরা একটা গুগল সার্চ করে দেখে নিও ইউরিয়া বাইসাইকেল কাকে বলে, মেটাবলিজম 3 কোর্স তোমরা এটা বিস্তারিত শিখবা। ম্যাম ইউরিয়া বাইসাইকেল। ইউরিয়া বাইসাইকেল। এখন আমরা কথা বলবো ডিফারেন্ট কাইন্ড অফ অক্সিডেজ এনজাইম নিয়ে। হ্যাঁ
প্রথমেই বলে নিছি সবকিছুই হলো অক্সিডেশন আর রিডাকশনের মধ্যে ইনভলভ। ডিহাইড্রোজেনের যেমন অক্সিডেশন আর রিডাকশন করে, অক্সিডেজ এনজাইমও একই রকম ভাবে সাবস্ট্রেটকে অক্সিডাইজ করে, এবং সাবস্ট্রেটকে অক্সিডাইজ করার জন্য তার একটা রিডিউসিং ফ্যাক্টর মানে ইলেকট্রন অ্যাকসেপ্টর মলিকিউলের দরকার হয়। তফাৎ হলো এই জায়গাতে ডিহাইড্রোজেনেসের ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে ছিল NAD অথবা FAD, আর অক্সিডেজের ইলেকট্রন অ্যাকসেপ্টর হিসেবে আমরা দেখব অক্সিজেনকে নিজেই। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, সো এখানে অক্সিজেন যে মলিকিউলটা ইউজ হয় এটা সাবস্ট্রেট থেকে যে হাইড্রোজেনটা পাচ্ছে সেটার সাথে ডিরেক্টলি যুক্ত হওয়ার মাধ্যমে ওয়াটার অথবা হাইড্রোজেন পার অক্সাইডে কনভার্ট হয়ে যায়। বুঝা গেল? জি ম্যাম। কি কি অক্সিডেজ আমরা পেয়ে থাকি? অক্সিডেজের পরিমাণটা কম ডিহাইড্রোজেনেসের তুলনায়। হ্যাঁ, সাধারণত দেখা যায় আমাদের বেশিরভাগ রিঅ্যাকশনগুলোর জন্য ডিহাইড্রোজেনেস এনজাইমের হেল্প দরকার হয় অথবা রিডাকটেস এনজাইমের হেল্প দরকার হয়। অক্সিডেজ খুবই কম পরিমাণে আছে আমাদের বডিতে, কারণ কিছু ক্ষেত্রে অক্সিডেজ খুবই গুরুত্বপূর্ণ কিছু রিঅ্যাকশনের জন্যই দরকার হয়। যেমন প্রথমত এখানে আমরা দেখব গ্লুকোজ অক্সিডেজ, মনোঅ্যামিন অক্সিডেজ, সাইটোক্রোম P450 অক্সিডেজ, NADPH অক্সিডেজ, L-গুলোনোল্যাকটন অক্সিডেজ। হ্যাঁ, নামগুলো একটু পিকুলিয়ার, তারপর এগুলো আমাদের শিখতেই হবে। প্রথমত শুরু করি গ্লুকোজ অক্সিডেজ দিয়ে, যেটা বেশি সোজা। গ্লুকোজ অক্সিডেজ, খেয়াল করো এই এনজাইমটাকে গক্স এনজাইম বলা হয়। গক্স এই এনজাইমটা কোন রিঅ্যাকশনে ইনভলভ? সাধারণত সে আমাদের যে প্লাজমার মধ্যে যে বিটা ডি গ্লুকোজ থাকে এটাকে ডি-গ্লুনোল্যাকটন অথবা D-glucono-1,5-ল্যাকটন প্লাস হাইড্রোজেন পারঅক্সাইডে কনভার্ট করে। এখন এই এনজাইমটা এই রিঅ্যাকশনটা করে দেখে এটাকে ডায়াগনস্টিক টুল হিসেবে ইউজ করা হয়। কোন ডিজিজ ডায়াগনোসিসে? ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ব্লাড গ্লুকোজ লেভেল ডিটারমিনেশনে। কেন এটাকে ইউজ করা হয়? কারণ স্পেসিফিক রিয়েজেন্ট কিট ইউজ করলে পরে এই হাইড্রোজেন পারঅক্সাইড যেটা কিনা এই রিঅ্যাকশনে তৈরি হচ্ছে সেটা এক ধরনের কালার শো করে, যে কালারের ইন্টেন্সিটি স্পেকট্রোফটোমিটারে মেজার করা পসিবল, এবং ইন্টেন্সিটি অফ দ্য কালার থেকে বোঝা যায় যে এই রিঅ্যাকশনটা কি মাত্রায় হচ্ছে। যদি এই রিঅ্যাকশনটা বেশি হয় তার মানে কালারের ইন্টেন্সিটি বেশি হবে, আর মানে যত বেশি কালার তত বেশি ব্লাড গ্লুকোজ লেভেল, কারণ গ্লুকোজ যত বেশি থাকে ততই তো রিঅ্যাকশনটা হবে, তাই না? জি ম্যাম। বুঝতে পারছো? সো ব্লাড সিরাম বা ব্লাড প্লাজমা আইসোলেশন করার পরে সাধারণত এই রিঅ্যাকশনটা মানে স্পেসিফিক রিয়েজেন্ট কিট ইউজ করার মাধ্যমে কালার ইন্টেন্সিটি অনুযায়ী আমরা লেভেল অফ গ্লুকোজ ডিটারমাইন করতে পারি একটা ডায়াবেটিক পেশেন্টের মধ্যে। ঠিক আছে? বলো। এখানে মানে এতে বিটা ডি গ্লুকোজ থেকে অক্সিজেনের লগে রিঅ্যাকশন করে হচ্ছে ডি গ্লুকোজ 1,5-ল্যাকটোন, আর এ হচ্ছে H2O2, তাই না? হাইড্রোজেন পারঅক্সাইড। এখানে ম্যাম হাইড্রোজেন তো ছাড়তেছে একটা। হাইড্রোজেন বিটা ডি গ্লুকোজ থেকে তো ম্যাম হাইড্রোজেন ছাড়তেছে একটা, কিন্তু ওইখানে ম্যাম দুইটা হলো কই? এখানে ওয়াটারের হেল্পও ইনভলভ। ঠিক আছে? অক্সিডেজ এনজাইম যেহেতু সে ওয়াটারও এখানে ইউজ করে, ওয়াটারটা এখানে দেখানো হয়নি। ও সরি, আমি বলি, হ্যাঁ আমি বললাম, একটু ভুল করে গেছি। দাঁড়াও আমি একটু চিন্তা করে বলি রিঅ্যাকশনটা দেখে। জি ম্যাম। আচ্ছা, সো এইটা সাধারণত ওয়াটারের ইনভলভমেন্ট না, গ্লুকোজ অক্সিডেজ যেটা করে থাকে। একটু ভালো মতো খেয়াল করো যে গ্লুকোজের স্ট্রাকচার দেখতে পাচ্ছ, 1 নম্বর কার্বনে জাস্ট কিটো গ্রুপটা যুক্ত হচ্ছে, তাই না? কিটো গ্রুপ মানে হলো CO বন্ডটা তৈরি হচ্ছে, তাই তো? CO বন্ডটা তৈরিতে একটা অক্সিজেন কিন্তু ওকে হেল্প করতেছে, এবং আরেকটা যেখানে দেখতে পাচ্ছি যে 1 নম্বর কার্বনের মধ্যে হাইড্রোক্সিল গ্রুপটা আছে, এই হাইড্রোক্সিল গ্রুপটা এখান থেকে সম্পূর্ণ রিডিউসড হয়ে যাচ্ছে, এবং এটার সাথে সাথে CO গ্রুপ তৈরিতে কার্বন থেকে আরেকটা হাইড্রোজেনও বের হয়ে যাচ্ছে। জি ম্যাম, ঠিক আছে। কার্বনের কয়টা হাত থাকে? 4টা হাত না? 4টা হাতের মধ্যে এই ক্ষেত্রে, হ্যাঁ এই ক্ষেত্রে একটা হাত দিয়ে রাখছে সে অক্সিজেনকে, আরেকটা হাত হাইড্রোজেনকে, আরেকটা হাত হাইড্রোক্সিলকে, কার্বনকে, আরেকটা হাত দিয়ে রাখছে একটা হাইড্রোজেনকে। হ্যাঁ, তার মানে হাইড্রোক্সিলটা আর হাইড্রোজেনটা বের হয়ে যায়, আর অক্সিজেন থেকে একটা অক্সিজেন গিয়ে সেই জায়গায় যুক্ত হয়ে কিটো গ্রুপ তৈরি করে, আর আরেকটা অক্সিজেন মিলে সেটা হাইড্রোজেন পারঅক্সাইড মলিকিউল তৈরি করে। ঠিক আছে? জি ম্যাম। ক্লিয়ার হয়েছে? না ম্যাম।
ক্লিয়ার হয়নি? কার্বনের যে 1 নাম্বার কার্বনটা দেখতেছি যে এখান থেকে হাইড্রোক্সিল গায়েব হয়ে গেছে, হ্যাঁ, জি ম্যাম, জি এই ম্যাম, গায়েব হাইড্রোক্সিল গ্রুপটার সাথে অক্সিজেন যে মলিকিউলটা এখানে দেখতেছি একটা অক্সিজেন এসে যুক্ত হয়, ঠিক আছে? জি ম্যাম, অক্সিজেন মলিকিউলটার আরেকটা অক্সিজেন কোথায় যুক্ত হয়? কার্বনের সাথে যুক্ত হয়, হ্যাঁ, এবং জি, একটা অক্সিজেন তো একা হাত নিয়ে বসে থাকবে না, সে তো কার্বনের সাথে দুইটা বন্ডই তৈরি করবে, তাই না? দুইটা বন্ড সে তৈরি করে এবং সি ডাবল বন্ড ও এই বন্ডটা তৈরি করতে গিয়ে কার্বন একটা হাত ছেড়ে দেয়। এই হাতটা ছিল কার সাথে? হাইড্রোজেনের সাথে, হাইড্রোজেন, হ্যাঁ, জি ম্যাম, এবং সেই হাইড্রোজেনটা তখন এখানে যুক্ত হয়ে যায় এবং আলটিমেটলি হাইড্রোজেন পারঅক্সাইড মানে H2O2 মলিকিউলটা ফর্মেশন হয়। এখন বুঝতে পারছো? ম্যাম আরেকটা হাত তো যে ওএইচ এর সাথেই ছিল, শুধু হাইড্রোজেনের সাথে কি ছিল ম্যাম? কার্বনের কয়টা হাত থাকে বলো তো? ম্যাম, চারটা ম্যাম। কার্বন, এখানে কয়টা ম্যাম, দেখতে পাচ্ছ সেটা বলো তো? ম্যাম তিনটা। এইখানে তো তিনটা। এইখানে তিনটা তো ম্যাম। আরেকটা কি? ও আচ্ছা আচ্ছা, আরেকটা ও হাইড্রোজেন। সরি ম্যাম, সরি ম্যাম, এবার বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বলো আর কেউ কিছু জানতে চাও এখান থেকে? না ম্যাম, না ম্যাম, ঠিক আছে ম্যাম। হ্যাঁ, তোমরা নিজেরাই জানো অ্যান্সার, তারপরে ভুলে গেছো না? জি ম্যাম, আচ্ছা এখন কথা বলবো অ্যানাদার টাইপ অফ এনজাইম যেটাকে মনোঅ্যামিন অক্সিডেজ অথবা মাও এনজাইম বলা হয়, হ্যাঁ। তো দেখো নাম এরকম মনোঅ্যামিন অক্সিডেজ বা মাও হিসেবে ডাকা হয় এটাকে। এই এনজাইমটা সাধারণত দেখা যায় আমাদের ইম্পর্টেন্ট কিছু মলিকিউল ব্রেকডাউনে ইম্পর্টেন্ট মলিকিউল ট্রান্সমিটার এবং কিছু ডায়েটারি মনোঅ্যামিন, যেগুলো আমাদের ফুড থেকে আসতেছে, যেগুলোর মধ্যে মনোঅ্যামিন বুঝতেই পারতেছো জাস্ট যেটার মধ্যে একটা অ্যামাইনো গ্রুপ থাকে, যেটা যে কোনো সময় রিডিউসড হয়ে যদি বের হয়ে যায় তাহলে ফ্রি অ্যামোনিয়া অ্যাকুমুলেট করে। আর অ্যামোনিয়া অ্যাকুমুলেশন মানে হলো ড্যামেজ অফ টিস্যু আর ড্যামেজ অফ সেল। সেটা যাতে না হয় সেই ক্ষেত্রে এই এনজাইমটা কাজ করে যাতে তাদের কাছে মনোঅ্যামিন থাকে তাদেরকে ব্রেকডাউন করে ফেলা যায়। সো এটা করার জন্য দেখো এনজাইম যে রিয়েকশনটা এখানে দেখানো হয়েছে, মানে এটাকে আমি খুব স্পেসিফিক কোনো রিয়েকশন দেখাইনি, কারণ মনোঅ্যামিনের স্ট্রাকচার গুলো অনেক বড় হয়। জানোই যে ডায়েটারি কিছু লিপিড যারা মনোঅ্যামিন লিপিড বলা হয় ওদের মধ্যে থাকে মনোঅ্যামিন। নিউরোট্রান্সমিটার স্ট্রাকচারও অনেক বড় বড় হয়, অ্যাপেনফ্রিন নন অ্যাপেনফ্রিন এই ধরনের নিউরোট্রান্সমিটার। সো এই জন্য এদের স্ট্রাকচার এখানে দেওয়া হয়নি, জেনারেল একটা স্ট্রাকচার এখানে দেওয়া হয়েছে যেটার মধ্যে দেখা যাচ্ছে যে নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে আছে এরকম ভাবে একটি আর গ্রুপ এবং দুইটি হাইড্রোজেন গ্রুপ, ঠিক আছে, মাঝখানে একটি কার্বন এবং তার চার হাতে চারটা জিনিস, একটি হাতে হলো অ্যামোনিয়া, একটি হাতে আর গ্রুপ, আর যে কোনো গ্রুপ হতে পারে, দুইটি হাতে হলো হাইড্রোজেন, ঠিক আছে। জি ম্যাম। এবং মনোঅ্যামিন অক্সিডেজ এনজাইম যখন ওকে ডিগ্রেড করতেছে, ডিগ্রেড করার জন্য ওর এখানে ওয়াটারের হেল্প দরকার হচ্ছে এবং এফিডি এর হেল্প দরকার হচ্ছে, যার ফলে ওয়াটার থেকে অক্সিজেনটা এই জায়গায় যুক্ত হয়ে যায় এবং নাইট্রোজেনটা খুলে যায়। অ্যাজ ইউজুয়াল বলেছিলাম যে কার্বন আর অক্সিজেনের বন্ডটা বেশি স্ট্রং কার্বন আর হাইড্রোজেনের বন্ডের তুলনায়, তো অক্সিজেন যুক্ত হওয়ার জন্য অ্যামোনিয়াটা এখান থেকে রিডিউসড হয়ে বের হয়ে যায়, ঠিক আছে। জি ম্যাম, আরেকটা রিঅ্যাকশন দেখবো, খুবই ভাইটাল একটা রিঅ্যাকশন, যেটা কিনা সাইটোক্রোম P450 দিয়ে হয়। সাইটোক্রোম P450 is also known as CYP enzyme। কারণ এটা কোনো সিঙ্গেল এনজাইম না, এটা সুপার ফ্যামিলি অফ এনজাইম, মানে এই ফ্যামিলির মধ্যে অনেকগুলো এনজাইম বিলং করে, অ্যাপ্রক্সিমেটলি 150 সাইটোক্রোম P450 মিলিয়ে সুপার ফ্যামিলিটা তৈরি হয়। সো এটার নামটা এরকম কেন, এটার নামের মধ্যে কেন এএসি কথাটা নাই? এএসি কথাটা আছে, হ্যাঁ, ইট ইজ অলসো নোন অ্যাজ মনো অক্সিজেনেস এনজাইম। মনো অক্সিজেনের যদি বলি তাহলে তো অবশ্যই এএসি কথাটা আছে, বাট ইট ইজ মোর পপুলার অ্যাজ সাইটোক্রোম P450, হ্যাঁ, কম্পেয়ার টু মনো অক্সিজেনেস। কারণ এটাকে প্রথমে যে যখন ডেভেলপ করা হয় তখনও জানা যেত না, জানা যায়নি আর কি এটা অ্যাজ এ এনজাইম এটার ফাংশন আছে, ভেবে নিয়েছিল যেটা একটা প্রোটিন। কিন্তু পরবর্তীতে জানা গেল এটার মেজর রোল আমাদের বিভিন্ন ধরনের মেটাবলিজমে, ড্রাগ মেটাবলিজমে, বিলিরুবিন মেটাবলিজমে, মানে মেইনলি জেনোবায়োটিক্স মেটাবলিজমে এটার একটা ক্রুশিয়াল রোল আছে। সো সেই ক্ষেত্রে তখন এটার নামটা চেঞ্জ হয়ে মনোঅক্সিজেনেস হওয়ার পরেও যেহেতু সে বহুল প্রচলিত হয়ে গেছিল অ্যাজ সাইটোক্রোম P450, ওই নামেই সাধারণত এটাকে এখন পর্যন্ত ডাকা হয়, ঠিক আছে। জি ম্যাম, বুঝতে পারছো? কিন্তু ম্যাম এটার মূলত নাম হচ্ছে মনো অক্সিজেনাস রিঅ্যাকশন।
মনোঅক্সিজেনেস এনজাইম বলা এনজাইম হয়, হ্যাঁ, অন্যভাবে বলা হয়। ওকে, এই যে আমরা রিঅ্যাকশনটা দেখতেছি, এটা ধরে নাও রিঅ্যাকশনটার মধ্যে যে সাবস্ট্রেটটাকে অ্যাজ RH দেখতেছি, এটা একটা লিপোফিলিক জেনোবায়োটিক। হ্যাঁ, লিপোফিলিক সম্পর্কে কি বোঝানো হয়েছে আমি হয়তো বা আশা করি যে তোমরা সবাই জানো গত ক্লাস থেকে আমার, লিপোফিলিক নিয়ে এখন কিছু বলবো না। আর এটা জেনোবায়োটিক, এই পয়েন্টটা একটু নিয়ে বলি। জেনোবায়োটিক কেন বলা হয়, কারণ সেই যে কোনো ধরনের মলিকিউল যেটা আমাদের বডিতে আসতেছে কিন্তু যেটা আমাদের এনার্জি প্রোডাকশনের সাথে জড়িত না, কোনোভাবে তাদেরকে দিয়ে আমরা এনার্জি পাই না, সেই সমস্ত কম্পাউন্ডকেই বলা হয় জেনোবায়োটিক্স। হ্যাঁ, গ্রিক ওয়ার্ড জেনোস কথাটার মানে হলো ফরেন, বায়োটিক্স বায়োস কথাটার মানে হলো লিভিং বিং, তার মানে জেনোবায়োটিক্স বলতে বোঝায় ফরেন টু লিভিং বিং। হ্যাঁ, লিভিং বিং এর এগেইনস্টে যে ফরেন মলিকিউল গুলো আছে সেগুলো জেনোবায়োটিক্স, যেগুলো আমাদের বডিতে ঠিকই আসে কিন্তু কোনো কাজে তাদের ভূমিকা নাই। যেমন আমরা যখন অসুস্থ হয়ে পড়ি, আমরা তখন কি করি, জ্বরে পড়লে নাপা খেয়ে নিই বা প্যারাসিটামল খেয়ে নিই। এখন প্যারাসিটামল বডিতে আসার পরে সে আমাদের জ্বরটাকে ভালো করার জন্য কাজ করবে, মানে টেম্পারেচারটাকে কমিয়ে আনার কাজ করবে, কিন্তু সে কিন্তু আমাদের বডিতে এনার্জি প্রোডাকশনে কোনোভাবে কাজ করবে না। তারপরে তোকে খেলাম, তাই না? জি ম্যাম। তাই না? হ্যাঁ, একই রকম ভাবে এই যে মনে করো ফাস্টফুড খাওয়া হচ্ছে, ফাস্টফুডে বিভিন্ন ধরনের কেমিক্যাল অথবা বিভিন্ন ধরনের কালার, অথবা একটা পেস্ট্রি খেলে যেখানে সুন্দর সুন্দর কালার দেওয়া, সেটা খেয়ে নিলাম, সেখানে যে কালার কম্পাউন্ড গুলো আছে আমার বডিতে ঠিকই আসলো, কিন্তু তাদের তো আমার বডিতে কোনো ফ্রুটফুল ইফেক্ট নাই, তাই না? এটা তো আমাদের জন্য হার্মফুল। ইভেন আমরা যদি একটু ইজিলি চিন্তা করি এগুলা বাদ দিয়ে, যে আমরা প্রতিদিন যে খাবারগুলো খাচ্ছি, ভেজাল সমৃদ্ধ খাবার, যেখানে বিভিন্ন ধরনের প্রিজারভেটিভ দেওয়া হচ্ছে, ফরমালিন ইউজ করা হচ্ছে, এগুলা যখন আমাদের বডিতে আসতেছে, এগুলা তো আর আমাদের খাবারের তালিকায় পড়ে না, পড়ে কি? না ম্যাম। তো এগুলা হলো আমাদের বডির জন্য হ্যাজার্ডাস কম্পাউন্ড। যতক্ষণ আমাদের বডিতে থাকবে ততক্ষণ তারা আরো বেশি ড্যামেজ তৈরি করবে, যেটা কিনা একটা কার্সিনোজেন হিসেবে কাজ করতে পারে। হ্যাঁ, ক্যান্সারাস কম্পাউন্ডে কনভার্ট হয়ে যেতে পারে। সো এদেরকে দ্রুত বডি থেকে মেটাবোলাইজ করে বের করে দিবে। মেটাবোলাইজ করাটা কেন বেশি জরুরি, কারণ এরা সমস্ত মলিকিউল গুলাই হলো লিপিড সলিউবল, হ্যাঁ, লিপোফিলিক কম্পাউন্ড। যতক্ষণ পর্যন্ত না এরা ওয়াটার সলিউবল হবে ততক্ষণ পর্যন্ত সেলের মধ্যে ঢুকেই বসে থাকবে, বের হবে না, কারণ ইউরিনের থ্রু অ্যাসিডেট হয়ে যাবে। সো এই যে ওয়াটার সলিউবলাইজেশন করা, এটা এই কাজটা করার কাজ করে হলো সাইটোক্রোম P450 নিচে সিম্পল একটা রেডিয়েশনের মাধ্যমে। হ্যাঁ, একই রকম বলতেছি, এখানে আমি জেনোবায়োটিকের স্ট্রাকচার টোটাল দেই নাই, কারণ বুঝতেই পারতেছো যদি আমি বিলিরুবিনের স্ট্রাকচারও দেই তারপর এটা একটা অনেক বড় স্ট্রাকচার হয়ে যাবে। যদি তোমরা দেখতে চাও একটু বিলিরুবিন কিভাবে ডিগ্রেড হয় বাই সাইটোক্রোম P450, একটু গুগল সার্চ করে দেখে নিও। যদি স্পেসিফিক এক্সাম্পল শেখার দরকার হয়, বিভিন্ন ধরনের ড্রাগ, প্যারাসিটামল যেভাবে হয় সেখান থেকে দেখে নিও। হ্যাঁ, জেনারেলাইজ রিঅ্যাকশন দেখে এখানে ধরে নাও জেনোবায়োটিক্স, তার মধ্যে আর এইচ দেখতেছি, এটাকে আমরা আর কম্পোনেন্টটা আর যে কোনো মলিকিউল হতে পারে, সেটার ভিত্তিতে এটা মানে কোন ধরনের মলিকিউল হবে সেটা ডিপেন্ড করে। বাট একটা হাইড্রোজেন থাকবে, এই হাইড্রোজেনের সাথেই সাধারণত অক্সিজেনটা যুক্ত হয় এবং ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা ROH কে পাই। আর আরেকটা অক্সিজেন যুক্ত হয়ে যায় হাইড্রোজেন মলিকিউলের সাথে, এবং হাইড্রোজেনটা অ্যাজ এ ওয়াটার এখানে রিডিউসড হয়। ঠিক আছে, সো এই জন্য আমরা এটাকে মনো অক্সিজেনেস রিঅ্যাকশন বলি বা মনো অক্সিজেনেস এনজাইম বলি, কারণ অক্সিজেনের যে দুইটা অ্যাটম, সেই দুইটা অ্যাটমকে সে দুইটা কাজে ব্যবহার করে। একটি কাজ হলো তার হাইড্রক্সিল গ্রুপ ক্রিয়েট করা, যেটা কিনা ওয়াটার সলিউবল মলিকিউল, আর আরেকটি কাজ হলো একটা ওয়াটার তৈরি করা। আর খুবই মানে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, যে এই এনজাইমের জন্য NADPH অ্যাজ এ কোএনজাইম অবশ্যই ইউজ হয়। যদিও এখানে অক্সিজেন আছে তারপরেও তার NADPH এর হেল্প দরকার হয়। হ্যাঁ, কারণ NADPH যদি না থাকে, যদি NADH ও দাও তারপরেও রিঅ্যাকশনটা করা সম্ভব হবে না, এটা একদম স্পেসিফিক টু NADPH। সো অক্সিজেন আর NADPH দুইটা এখানে রিডিউসিং ফ্যাক্টর হিসেবে হেল্প করে। ঠিক আছে? জি ম্যাম। ম্যাম তাহলে অর্গানিক সাবস্ট্রেট থেকে আমাদের ওই যে অক্সিজেন অ্যাটমটা রিডিউস হয়ে পানি হয়। এখানে অর্গানিক সাবস্ট্রেটটা হচ্ছে NADPH। অর্গানিক না, এটা ইনঅর্গানিক কম্পোনেন্টও হতে পারে। জি ম্যাম। হ্যাঁ, আর এই যেটা বলতেছি না, এটা জেনোবায়োটিক এটা মেইনলি একটা ইনঅর্গানিক বা কেমিক্যাল কম্পোনেন্টই বলতে পারি আমরা। হ্যাঁ, কারণ আমরা যে ড্রাগগুলা খাই, হ্যাঁ, বিভিন্ন ধরনের ডিজিজ কন্ডিশন, এগুলো তো আমরা কেমিক্যালি সিনথেসিস করি, তাই না? আবার আমাদের বডিতে যখন বিলিরুবিন প্রোডাকশন হয়, এটা একটা অর্গানিক প্রোডাক্ট, কারণ আমাদের বডির হিম ব্রেকডাউন হয়ে তো বিলিরুবিন তৈরি হয়, তাই না? সো
এখানে ইনভলভমেন্ট আছে এক্সোজেনাস আর এন্ডোজেনাস বোথ কম্পাউন্ডের, কিছু আমাদের বডিতে তৈরি হয়, কিছু আমরা বাইরে থেকে নিচ্ছি। হ্যাঁ, সব ধরনের কম্পোনেন্ট গুলো সাধারণত সাইটোক্রোম P450 এর মাধ্যমে ওয়াটার সলিউবল মলিকিউলে কনভার্ট হয়, এন্ড আফটার দ্যাট সেটা হলো আমাদের ইউরিনের থ্রু এক্সক্রিটেড হয়ে যায়। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, এখন যে এনজাইমটা দেখবো সেটা হলো অ্যান্টিমাইক্রোবিয়াল এনজাইম নোন অ্যাজ NADPH অক্সিডেজ। তোমাদের যখন এর আগে আমি লাইসোজাইম পড়াই, লাইসোজাইমকেও আমরা অ্যান্টিমাইক্রোবিয়াল এনজাইম হিসেবে লিখেছি, বলেছিলাম ব্যাকটেরিয়াল সেল ওয়াল ব্রেকডাউন করতে পারে। এই ক্ষেত্রে আমরা NADPH অক্সিডেজও দেখতে পাই, যেটা কিনা নিউট্রোফিলের মধ্যে সাধারণত থাকে। হ্যাঁ, আউটসাইড অফ দ্য সেল এটাকে পাওয়া যায় না, শুধুমাত্র সেলের মধ্যে এটা থাকে, কিন্তু লাইসোজাইমকে আউটসাইড অফ দ্য সেলও পাওয়া যায়। সো নিউট্রোফিলের মধ্যে NADPH অক্সিডেজ এই এনজাইমটার কাজ হলো মূলত NADPH কে অক্সিডেশন করা, এবং এখানে এসে যে রিডিউসিং ফ্যাক্টর হিসেবে অক্সিজেনকে ইউজ করতেছে, অক্সিজেনের কাছে সে দুইটা ইলেকট্রন দিয়ে দেয়। আর অক্সিজেন যেহেতু দুইটা ইলেকট্রন নিয়ে সেই দুইটা ফ্রি ইলেকট্রন থাকার কারণে তখন এটাকে বলা হয় সুপার অক্সাইড রেডিক্যাল, এবং একটা প্রোটন এখানে রিলিজ হয়। আর এই যে সুপার অক্সাইড রেডিক্যাল, হয়তো বা তোমরা জানো যে অল টাইপস অফ রেডিক্যাল আর হার্মফুল ফর এনি কাইন্ড অফ সেল। তো যখন নিউট্রোফিলের মধ্যে সুপার অক্সাইড রেডিক্যাল তৈরি হয়, নিউট্রোফিলের মধ্যে যদি মাইক্রোবস থাকে, ব্যাকটেরিয়া অথবা ভাইরাস, তখন এটার উপরে সেটার হার্মফুল ইফেক্ট দেখায়, সেলুলার ড্যামেজ করে, এবং সেই ক্ষেত্রে সেই মাইক্রোবস গুলো মারা যায়। বুঝা গেল? ম্যাম এটা একটু আরেকবার বলতে হবে। আরেকবার বলি, সুপার অক্সাইড রেডিক্যাল তৈরি করাটাই হলো এই এনজাইমের মূল উদ্দেশ্য, এবং এটা তৈরি করার জন্য সে সাবস্ট্রেট হিসেবে NADP কে নিজে থেকে ব্যবহার করে, NADPH কে, এবং NADPH থেকে যে হাইড্রোজেনটা আছে সেটা আলাদা হয়ে অ্যাজ এ প্রোটন আলাদা হয়ে যায়, এবং NADPH NADP তে কনভার্ট হয়, এবং হাইড্রোজেন থেকে যে দুইটা ইলেকট্রন রিলিজ হচ্ছে হাইড্রোজেনটা অ্যাজ এ প্রোটন রিলিজ হওয়ার জন্য, সেই দুইটা ইলেকট্রন গিয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়, এবং অক্সিজেন অ্যাজ এ সুপার অক্সাইড রেডিক্যাল এখানে প্রোডাকশন হয়। সুপার অক্সাইড রেডিক্যাল মাইক্রোবসের সেল ওয়াল ব্রেকডাউন করে, সেল ড্যামেজ করে, এবং মাইক্রোবস গুলো মারা যায়। বুঝছো? জি ম্যাম। সো যে কোনো ধরনের ফ্রি রেডিক্যাল বলতে বোঝা যার কাছে ফ্রি ইলেকট্রন থাকে। হ্যাঁ, এক্সেসিভ ইলেকট্রন থাকার কারণে তারা সবসময় এক্সাইটিং কন্ডিশনে থাকে, যেটা একটা সেলের জন্য হার্মফুল ইফেক্ট তৈরি করতে পারে। আমাদের নর্মাল সেলের মধ্যে যদি বেশি বেশি এরকম ফ্রি রেডিক্যাল প্রোডাকশন হয়, সেক্ষেত্রে আমাদের সেলগুলোও ড্যামেজ হয়। বুঝতে পারছো? জি ম্যাম, কিন্তু ম্যাম প্রি রেডিক্যালটা যে আসছে ম্যাম, এটা কি NADPH থেকে ম্যাম ওই যে প্রোটনটা ম্যাম আলাদা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বন্ডটা ভেঙে গেল না হাইড্রোজেনের সাথে কার্বনের, জি ম্যাম। কার্বন আর হাইড্রোজেন এখানে দুইটা ইলেকট্রনকে শেয়ার করার মাধ্যমে বন্ডটা তৈরি করছিল না, জি ম্যাম। হাইড্রোজেনের একটা ইলেকট্রন, কার্বনের একটা ইলেকট্রন। যখন এই বন্ডটা ভেঙে যায়, দুইটা ইলেকট্রন বের হয়ে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যায়। আর সেক্ষেত্রে ম্যাম অক্সিজেন থেকে সুপার অক্সাইড রেডিক্যাল হয়, রেডিক্যাল বলা হয়। জি ম্যাম। বুঝতে পারছো? কিন্তু ম্যাম NADPH থেকে যখন প্রোটনটা ম্যাম রিলিজ করে দেয়, তখন NADP প্লাস হয় কেন ম্যাম? ম্যাম এটা NADP প্লাস কেন? জি ম্যাম। একটা হাত খালি থেকে জানো ওর কার্বনের। ও ম্যাম বুঝতে পারছি, এই জন্য প্লাস ম্যাম। হ্যাঁ, এই কার্বনের খালি হাতটা মানে তো তার একটা বন্ড খালি, সেই বন্ডটা তৈরি করে ফেলে। দেখো এখানে দেওয়া আছে বন্ডের শিপমেন্ট, দেখো হ্যাঁ, বন্ডটা কিন্তু সে তৈরি করে ফেলতেছে তার পরবর্তী কার্বনের সাথে। হ্যাঁ, এবং এটা করতে গিয়ে তার নাইট্রোজেনের সাথে যে বন্ডটা আসলো সেটা আবার নতুন করে তৈরি করতে দরকার হয়, কার্বন হাইড্রোজেনটা তাকে দিয়ে দেয়, এবং হাইড্রোজেন হারিয়ে নাইট্রোজেন তখন পজিটিভ চার্জ হয়ে যায়, এজন্য তখন এটাকে NADP+ বলা হয়। বুঝছো? জি ম্যাম। আর দুইটা এনজাইম আছে আমাদের, xanthine oxidase ইজি একটা এনজাইম। xanthine oxidase সাধারণত এটাকে জাও এনজাইম বলা হয়, যেমন আমরা দেখেছিলাম মাউ, এটা একটা জাও এনজাইম, XAO বা XO। হ্যাঁ, এই এনজাইমটা ইনভলভ ইন পিউরিন নিউক্লিওটাইড ক্যাটাবলিজম, পিউরিন নিউক্লিওটাইড ব্রেকডাউনে এটা ইনভলভ, এবং এখান এই এনজাইম ইউজ হওয়ার মাধ্যমে সাধারণত পিউরিন নিউক্লিওটাইড থেকে ইউরিক অ্যাসিড ফর্মেশন হয়। হ্যাঁ, তো ইউরিক অ্যাসিড জানো যে আমাদের ইউরিনের আরেকটা কম্পোনেন্ট ইউরিয়ার পরেই, তো ইউরিক অ্যাসিড তৈরিতে সাধারণত এই এনজাইমটা হেল্প করে, এবং সে সাবস্ট্রেট হিসেবে দুইটা মলিকিউলকে ব্যবহার করতে পারে, হতে পারে সেটা xanthine, হতে পারে সেটা
হাইপোজ্যান্থিন, যেটাই হোক না কেন রিয়েকশনটা সে একই রকম করে। জ্যান্থিন হাইপোজ্যান্থিনকে সে যেমন ওয়াটার এবং অক্সিজেনকে ব্যবহার করার মাধ্যমে হাইড্রোজেন পারক্সাইড তৈরি করতেছে, জ্যান্থিন তৈরি করতেছে একই রকম ভাবে জ্যান্থিন সে করতেছে ইউরিক অ্যাসিড তৈরি করতেছে। পুলিশ ফোন করলে এই নাজমুল সাকিব ভাই মিউট করে কথা বলেন। ঠিক আছে, তো এইভাবে সাধারণত ইউরিক অ্যাসিড তৈরি হয়। এবং এই যে হাইপোজ্যান্থিন দেখতেছি, হাইপোজ্যান্থিন কিন্তু কিছুই না, এটা হলো অ্যাডিনিন আর গুয়ানিন থেকে আসা একটা প্রোডাক্ট। অ্যাডিনিন আর গুয়ানিন তোমরা তো জানোই যে প্রোটিন বেস, সেখান থেকে আসাই হলো একটা প্রোডাক্ট হাইপোজ্যান্থিন। হাইপোজ্যান্থিনটা জ্যান্থিন হয়ে ইউরিক অ্যাসিড। ম্যাম কথাটা আরেকবার বলতে হবে ম্যাম। হ্যাঁ, আমি বললাম হাইপোজ্যান্থিন যেটা দেখতে পাচ্ছি, হাইপোজ্যান্থিন সাধারণত অ্যাডিনিন আর গুয়ানিন অ্যামিনেশনের মাধ্যমে হাইপোজ্যান্থিনে কনভার্ট হয়। তো এটা হলো হাইপোজ্যান্থিনটা হলো মূলত অ্যাডিনিন আর গুয়ানিন ব্রেকডাউনের কারণে তৈরি হওয়া, এবং এটাকে জ্যান্থিন আর ইউরিক অ্যাসিডে কনভার্ট করার কাজ করে হলো জ্যান্থিন অক্সিডেজ এনজাইম। বুঝতে পারছো? কিন্তু ম্যাম হাইপোজ্যান্থিন থেকে ম্যাম আমার জ্যান্থিন যখন রিয়েক্টেড হয়, জ্যান্থিন অক্সিডাইজ হয়, তখন ম্যাম হাইপোজ্যান্থিন থেকে কি আমার ম্যাম কোনো কিছু রিলিজ করে দেয় নাকি ম্যাম? হাইড্রোজেন রিলিজ হাইপোজ্যান্থিন থেকে জ্যান্থিন হওয়ার জন্য স্ট্রাকচারের মধ্যে কি তফাৎ দেখতেছো একটু বলো তো? ম্যাম হাইড্রোজেন প্লাস একটা অক্সিজেন এসে যুক্ত হয়ে যায়। হ্যাঁ, একটা কার্বনের সাথে অক্সিজেনটা ডাবল বন্ড দিয়ে যুক্ত হয়ে যায়, আর কিন্তু কোনো চেঞ্জেস নাই। আছে না কি? ম্যাম, না ম্যাম। আচ্ছা, তো এটাই হচ্ছে মানে জাস্ট অক্সিডেশন করতেছে। হ্যাঁ, সাবস্ট্রেটের ম্যাম মধ্যে নাইট্রোজেনের সঙ্গে তো ম্যাম হাইড্রোজেনের হাইড্রোজেন, হ্যাঁ হাইড্রোজেন তো হবেই, কারণ যদি এখানে কার্বনের সাথে নাইট্রোজেনের বন্ডটা খুলে যায়, অক্সিজেনকে ধরার জন্য নাইট্রোজেন কি করবে? হাইড্রোজেনকে ধরবে না। বুঝছো? কিন্তু ম্যাম হাইপোজ্যান্থিন বলো। থেকে যখন জ্যান্থিন হয় তখন শুধু হাইপোজ্যান্থিন থেকে একটা হাইড্রোজেন রিলিজ হয়, না না জ্যান্থিনের সাথে একটা হাইড্রোজেন অ্যাড হয়। হুম, কিন্তু ম্যাম এটা কোত্থেকে আসলো? এই হাইড্রোজেনটা কোত্থেকে আসলো? সরি, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন। একটা অক্সিজেন যুক্ত হচ্ছে, যেটা মনে করো অক্সিজেন থেকে আসতেছে, অক্সিজেন মলিকিউল থেকে আসতেছে। হ্যাঁ, অক্সিজেন তো পাওয়া গেল, তাই না? এখন কি হাইড্রোজেনের কথা বলতেছো? জি ম্যাম, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেন ম্যাম। যে ম্যাম হাইপোজ্যান্থিনের মধ্যে কি অক্সিজেনটা তো ডাবল বন্ডে যুক্ত হয়েছে। যে কার্বনের সাথে অক্সিজেনটা যুক্ত হয়েছে, সেই কার্বনের কাছে কি হাইড্রোজেন আছে কিনা একটু খেয়াল করো তো। জি ম্যাম আছে, দুই দেখ। হ্যাঁ ম্যাম আছে ম্যাম। পাওয়া গেল? জি ম্যাম। জি ম্যাম একই অবস্থা আগেরটার মতো ম্যাম। হাইড্রোজেন গুলো ঝামেলা পাকায়, তাই না? জি ম্যাম, ওটা না থাকলে ম্যাম বুঝি না ম্যাম। হ্যাঁ, আবার দিলেও জটিল হয়ে যায় দেখতে, তখন মনে হয় যে কি না কি। জি ম্যাম, এমনিও জটিল, এমনিও জটিল। আচ্ছা, এই দেখো জ্যান্থিন থেকে ইউরিক অ্যাসিড একই রকম ভাবেই তৈরি হয়, জাস্ট একটা অক্সিজেন যুক্ত হয়। হ্যাঁ, জি ম্যাম। আচ্ছা তাহলে চেঞ্জ করি, পরবর্তী এনজাইমটা নিয়ে কথা বলি। জি ম্যাম। লাস্ট এনজাইম অফ আওয়ার লেকচার, সেটা হলো এল গ্লুনোল্যাকটোন অক্সিডেজ। এই এনজাইমটার ইনভলভমেন্ট হলো ভিটামিন সি প্রোডাকশন। হ্যাঁ, বুঝতেই পারতেছি, যেহেতু ভিটামিন সি বললাম, আমাদের সেলের মধ্যে তার ভিটামিন সি এর প্রোডাকশন হয় না, তাহলে তো আমাদের ভিটামিন সি নাওয়াই রাখো না। তো যে সমস্ত অর্গানিজম যাদের মধ্যে ইনক্লুডিং দ্য প্ল্যান্ট সেল, যাদের মধ্যে ভিটামিন সি প্রোডাকশন হয়, তাদের ক্ষেত্রে রিঅ্যাকশনটা হয়। ভিটামিন সি কে আমরা ওর কেমিক্যাল টার্মে জানি যে অ্যাসকর্বিক অ্যাসিড বলা হয় ভিটামিন সি কে। তো এখানে আমাদের ফাইনাল প্রোডাক্ট হিসেবে আমরা অ্যাসকর্বিক অ্যাসিডকে দেখতে পাচ্ছি। একটা সিরিজ অফ রিঅ্যাকশন, যেখানে অনেকগুলা রিঅ্যাকশনের ইনভলভমেন্টের কারণে আলটিমেটলি ভিটামিন সি এর প্রোডাকশন হয়। তো এত বড় রিঅ্যাকশন তো এখানে দিয়ে দুর্বল করার মতো একটা জায়গা না, কারণ এটা তো মেটাবলিজমের কোর্স না। তো আমি পুরোপুরি কোনো মেটাবলিক প্রসেস এখানে দেইনি, কিছু স্টেপ আমি এখানে বাদ দিয়ে গেছি, দেখতেই পাচ্ছেন এখানে আর কি দেওয়া আছে। তো ডি গ্লুকোজ প্রথমত যেমনই দেখতে হোক না কেন, সেটা ডি গ্লুকোজ, সেটা ছয়টা স্টেপ পরে গিয়ে ডি গ্লুকোরনেটে কনভার্ট হয়, এবং ডি গ্লুকোরনেটটা এল গ্লুকোরনেটে কনভার্ট হয়। এবং এখান থেকে
একবার অক্সিডেশনের কারণে এল গ্লুনোল্যাকটোন ফর্মেশন হয়। এল গ্লুনোল্যাকটোন এফএডি কে ব্যবহার করে এই এনজাইমের মাধ্যমে এল গ্লুনোল্যাকটোন অক্সিডেজ এনজাইমকে ব্যবহার করার মাধ্যমে 2-কিটোগ্লুনোল্যাকটোনে কনভার্ট হয়। 2-কিটোগ্লুনোল্যাকটোন নিজে নিজেই তার মধ্যে চেঞ্জেস গুলো করে এবং সে অ্যাসকর্বিক অ্যাসিডে কনভার্ট হয়ে যায়। বুঝছো? জি ম্যাম বুঝছি। না ম্যাম, আর না বুঝছি। বুঝো নাই? এটা সহজ তো। সোজা করে দিছি, কোনো তারপরে ডিটেইল বুঝছো না? কিচ্ছু লাগবে না। করে এটা দিলে এটা কি হতো? এটা শেষ। হ্যাঁ, মাথার উপর দিয়ে যাইতেছে। লাস্টের তো একদম লাস্টের এনজাইম করতেছি তো তাই মাথার উপর দিয়ে চলে যাচ্ছে। অসুবিধা নাই, লেখা শেষ করে ভিটামিন সি খেয়ে নিও, লেবুর রস খেয়ে নিও। ম্যাম, তাই এখন করা ভিটামিন লাগবে। সি বেশি দরকার, তাই না? এজন্য জি, তো ম্যাম। লেবুর দাম কয়েকদিন আগে কমে ছিল। অনেক বেশি হয়ে গেছিল ম্যাম। আচ্ছা, এটা পড়ে শেষ করবো। হ্যাঁ, এতটুকুটার জন্য আর আগামী ক্লাসটা ধরে রাখবো। হ্যাঁ, তো এটা জি, শেষ ম্যাম। করি, এই জন্য আবার বলতে একটু শোনো, মাথাটা একটু হালকা করো। এতগুলো এনজাইম পড়েছো, আমি ভাবতেই পারতেছি মাথা গরম হয়ে যাবে। এই জন্য এটা সিম্পলার ফর্মে দেওয়া ডি গ্লুকোজ যেটা দেখতে পাচ্ছি, ডি গ্লুকোজ অনেকগুলো স্টেপ পরে, মনে করো 6-7টা স্টেপ পরে গিয়ে 6-7টা এনজাইমও ইনভলভ। হ্যাঁ, সেগুলো স্টেপ পরে গিয়ে ডি গ্লুকোরনেটে কনভার্ট হয়ে যায়। ডি গ্লুকোরনেট যেটা, সেটা অ্যাপিমারেজ এনজাইম দিয়ে এল গ্লুকোরনেটে কনভার্ট হয়ে যায়। ঠিক আছে, এল গ্লুকোনেট। তো এই এল গ্লুকোনেট অক্সিডেশনের পরে এল গ্লুনোল্যাকটোনে কনভার্ট হয় এবং এল গ্লুনোল্যাকটোন এটাই হলো এই এনজাইমটার সাবস্ট্রেট। মূলত আমাদের রিঅ্যাকশনটা হলো এল গ্লুনোল্যাকটোন থেকে। হ্যাঁ, এল গ্লুনোল্যাকটোন অক্সিডেজ এনজাইমকে ব্যবহার করার মাধ্যমে 2-কিটো গ্লুনোল্যাকটোন তৈরি করে, যেটা স্ট্রাকচারটা অ্যাসকর্বিক অ্যাসিডের মতো সিমিলার। হ্যাঁ, জাস্ট কিছু স্ট্রাকচারটা চেঞ্জ করে এটা অ্যাসকর্বিক অ্যাসিডের রূপ নেয়। ঠিক আছে? জি, ম্যাম। জি ম্যাম, তাহলে ম্যাম আমাদের তো এইখানে মূলত ওই এল গুণুলো ল্যাকটোন থেকে যদি দেখানো হয় তাহলেই তো হয় নাকি? তাহলেই হয়। আচ্ছা ঠিক আছে, যদি তোমাদের সেটা লিখতে ভালো মনে হয় লিখবা। ওই বাকি স্ট্রাকচার জটিল মনে হচ্ছে? ম্যাম ওই যে কোথা থেকে আসছে ওর ভিতরেও তো অনেকগুলো এনজাইম ব্যবহার করে এই জায়গায় আসছে ম্যাম। হুম, একটার মধ্যে ম্যাম মোটামুটি 5-7টা এনজাইমের কাজ হয়ে গেছে তো। এখানে 10টা। 10টা ম্যাম, তাহলে আপনি বলেন না। গ্লাইকোলাইসিস, তোমাদের গ্লাইকোলাইসিস করতে গেলে 10টা রিঅ্যাকশন করতে হয় না? জি ম্যাম। ম্যাম, একের ভিতরে 10 ঢুকে গেছে। এরকমই এই মেটাবলিক প্রসেস তো এরকমই, তাই না? জটিল জটিল মেটাবলিক প্রসেস থাকে, একটা প্রোডাকশনে অনেক ইনভলভমেন্ট থাকে। আমরা এনজাইমের কোর্সটা আরো ইজি, একটা সিম্পল রিঅ্যাকশন করে একটা এনজাইম সম্পর্কে জানা হয়ে যায়। ম্যাম, তাহলে ডি গ্লুকোজ থেকে আমাদের অ্যাসকর্বিক অ্যাসিডে পৌঁছতে হলে আমাদেরকে এই স্টেপগুলো সবগুলোই ফলো করতে হবে। হ্যাঁ, গুড ম্যাম। এর মধ্যে তো আরো বাদ দিছে সেভারেল স্টেপ যেগুলো, ওর মধ্যে আরো কতগুলো আছে ম্যাম তো বলেন না। হ্যাঁ, যে ও বুঝতে পারছে, ম্যাডাম একটু হেল্প করতে বাদ দিয়ে। থ্যাংক ইউ ম্যাম। ঠিক আছে, তোমার যদি দেখতে দরকার হয় এটা কিরকম আসলে আলটিমেটলি এটা কি ধরনের রিঅ্যাকশন, একটু গুগলে করে দেখে নিও ভিটামিন সি প্রোডাকশনের যে মেটাবলিক প্রসেসটা। হ্যাঁ, সেখানে দেখতে পাবা, ধারণা পাবা এটা কত একটা জটিল প্রসেস। জি ম্যাম। এখানে এফএডি ইউজ হয়, একটু মাথায় রেখো। হ্যাঁ, এফএডি অ্যাজ এ কোএনজাইম এল গ্লুনোল্যাকটোন অক্সিডেজকে হেল্প করে। কোনো কোশ্চেন আছে? না ম্যাম। না ম্যাম, আমরা একটু পরে থাকলেও আবার লাস্টে সামনের ম্যাডাম আপনি ক্লাসে যেটা পড়েছেন মাথার উপরে দিয়ে যাচ্ছে এখন। জি ম্যাম, এটা পড়ালেখা করে আবার সামনের শুক্রবারে কোনো ঠিক আছে, কোশ্চেন থাকলে সামনের দিও। শুক্রবারে কোনো কোশ্চেন থাকলে আসতে। জি ম্যাম। জি ম্যাম। ঠিক আছে, তাহলে ভালো থেকো। তাহলে জি ম্যাম, আপনি ভালো থাকবেন ম্যাম। ওকে ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ তোমাদের সবাইকে। ওকে। মাঝখান দিয়ে দুইবার